6 ফুট লম্বা, ফর্সা, জিম করা বডি, অত্যাধিক সুদর্শন একটা ছেলে ফোনে কথা বলছে। একটু পরে রুমে প্রবেশ করে আহান নামে একজন ছেলে। স্যার, একটু পরেই আমাদের একটা মিটিং আছে, আমাদের এখন যেতে হবে। ঠিক তখনই উঠে দাঁড়ায়, শার্ট প্যান্ট ঠিক করে নেয় এবং চলো বলে বের হয়ে যায়। মিটিংটি সুন্দরভাবে শেষ হয়েছে। এরপর তারা একটি ক্লাবে যায়, সেখানে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে। ছেলেটি হলো চৌধুরী বাড়ির বড় ছেলে ইবতিসাম চৌধুরী। দেখতে 6 ফুট লম্বা, ফর্সা, জিম করা বডি, অতি সুদর্শন ছেলে। যে কোনো মেয়ে একবার দেখলে পলক ফেলতে ভুলে যাবে। আর তার চোখের মণি নীলাভ, যেটা আরও আকর্ষণীয়। সে পড়াশোনার জন্য লন্ডন চলে যায়। পড়াশোনা শেষে নিজেদের বিজনেসে জয়েন করে লন্ডনের অফিসে। এরপর ক্লাবে থাকা একটা মেয়ে এসে সেখানে বসে থাকা ইবতিসামকে ঘিরে ল্যাপ ডান্স করছে। আর ইবতিসাম হাতে থাকা মদের গ্লাস নিয়ে চুমুক দিচ্ছে একটু পরপর। এক পর্যায়ে মেয়েটিকে কোলে তুলে চলছে বরাদ্দকৃত রুমের দিকে। চৌধুরী বাড়িতে আজকের আনন্দের দিন। আজকে বাড়ির বড় ছেলে লন্ডন থেকে ফিরবে। আর 2 দিন পর জানতে পেরেছে সবাই, দীর্ঘ 8 বছর পর। তাই সকলে ভীষণ খুশি। চৌধুরী বাড়িতে থাকেন 2 ভাই। বড় ভাই ইশতিয়াক চৌধুরী, তার ওয়াইফ মিসেস রেহানা, তাদের 2জন সন্তান, বড় ছেলে ইবতিসাম আর ছোট ছেলে আরিয়ান। বাড়ির আরেকজন ভাই ইরফান চৌধুরী, তার এক ছেলে ও এক মেয়ে, তার ওয়াইফ মিসেস মীরা। তাদের বড় মেয়ে তিয়াশা, যে এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে, আর ছোট ছেলে রুহান 5-এ পড়ে। আরিয়ান পড়াশোনা শেষে নিজেদের ব্যবসায় যোগ দিয়েছে। অন্যদিকে খানবাড়িতে রান্না তোড়জোড় চলছে। আজকে এই বাড়ির মেয়ে তানিশাকে দেখতে আসবে। সব রান্না করা, ঘর গোছানো সব করানো হচ্ছে ইনায়াকে দিয়ে। ইনায়ার মামার বাড়ি এটা। আসলে একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায় 12 বছর বয়সে। তারপর থেকে সেই বাড়িতে। ইনায়ার সাথে এই বাড়ির কেউ তেমন ভালো ব্যবহার করে না, একমাত্র তার মামা ছাড়া। আজকে বাড়ির সব কাজ ইনাকেই করতে হচ্ছে। ওর হাতের রান্না ভালো, তাই মামি তাকে দিয়ে সব করাচ্ছে। ওইদিকে আনিশা সাজগোজে ব্যস্ত। আজকে এত বড় বাড়ি থেকে দেখতে আসছে। চৌধুরী বাড়ির ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছে খানবাড়িতে। সেখানে বাড়ির কর্ত্রীরাও এসেছে আরিয়ানের জন্য। তারা পাত্রী দেখতে এসেছেন। আসলে আরও সাথে এসেছে আরিয়ান, আরশ। আরশ হচ্ছে আরিয়ানের ফুফাতো ভাই আর ইবতিসামের ছোট ভাই আরিয়ান। মূলত ইবতিসাম বিয়ে করবে না। আর ইবতিসাম অনেক একরোখা, রাগী হয়। তাকে বলে কিছু করানো যায় না, তার যা ইচ্ছা নিজেই করে। তাই আরিয়ানের জন্য মেয়ে দেখতে এসেছে। অন্যদিকে ইবতিসাম সিগারেট খেয়ে চলেছে একের পর এক সোফায় বসে ক্লাবের কেবিনটির। আর বিছানায় শুয়ে আছে নগ্ন এক মেয়ে। একটু পরে সে উঠে এসে ইবতিসামকে জড়িয়ে ধরে। ইবতিসামে হাতে থাকা সিগারেট ফেলে মেয়েটিকে কিস করতে থাকে। মেয়েটি বলে, আমি তোমাকে চাই, সারা জীবন কাছে পেতে চাই। আমি ভালোবেসে ফেলেছি তোমায়। তখন ইবতিসাম ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দেয়, বলে, এই কোল্ড হার্টেড ইবতিসাম কখনো কোনো কাউকে ভালোবাসবে না, কখনো না। আমি শুধু মানুষ মারতে পারি, কাউকে ভালোবাসতে পারি। আমার অন্ধকার জগৎ শুধুই অন্ধকার, সেখানে আলোর স্থান নেই। তবে কি কখনো আলো হয়ে কেউ আসবে না ইবতিসামের জীবনে? এদিকে আনিশাকে পাত্রপক্ষের সামনে নিয়ে আসা হয়েছে। যা বোঝা গেল, আনিশাকে তাদের পছন্দ হয়েছে। এখন আরিয়ান আর আনিশাকে আলাদা ঘরে পাঠানো হয়েছে নিজেদের মধ্যে কথা বলার জন্যে। বাইরে অনেক বাতাস, মনে হয় বৃষ্টি হবে। আবার ছাদে জামা কাপড় রয়েছে, না আনলে ভিজে যাবে। ইনায়া ভাবতে থাকে যাওয়া প্রয়োজন, কিন্তু মামি তাকে পাত্রপক্ষ থাকাকালীন সামনে যেতে নিষেধ করেছে। আবার এখন না গেলে সব ভিজে যাবে। তো একটু সামনে গিয়ে দেখলো সবাই কথা বলতে ব্যস্ত, তাই ভাবলো কেউ দেখবে না। ও এই সুযোগে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আরশের বসে থেকে ভালো লাগছে না, তাই সে বাড়িটা ঘুরে দেখবে বলে উঠে। যখনই সিঁড়ি বেয়ে নিচে নামছিল, ইনা আরশের সামনাসামনি পড়ে যায়। আরশ দেখে অতীব সুন্দর ভীতু চাহনি নিয়ে তাকিয়ে আছে একটি মেয়ে। সে পলক ফেলতে ভুলে যায়। এদিকে মিসেস রেহানা বলে উঠে, আরশ, ওখানে কি করো? তারপর চোখ যায় দাঁড়িয়ে থাকা ইনায়ার দিকে। দেখে লম্বা করে ফর্সা একটা মেয়ে কাপড় হাতে দাঁড়িয়ে আছে। তখন বলে, ওকে। সবার চোখ ইনায়ের উপর যায়। তখন ইনায়ের মামা বলে, ও আমার বোনের মেয়ে। তারপর তাদের অ্যাক্সিডেন্টের কথা বলে। তখন সবার অনেক খারাপ লাগে, এত অল্প বয়সে মা বাবাকে হারিয়েছে। এদিকে আনিশা আর আরিয়ান চলে আসে। তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে তাদের একে অন্যকে পছন্দ। এরপর বিয়ের দিন তারিখ ঠিক করে ওরা চলে যায়। আরও সে শুধু ইনায়ের মায়াবী মুখটাই ভাসছে চোখের সামনে। একদিন পর ইবতিসাম বাংলাদেশে এসেছে, সাথে আহানও। স্যার, আমাদের কালকে আসার কথা ছিল না? আজকে আমরা চলে আসলাম কেন, কাউকে কিছু না জানিয়ে?
তখন ইবতিসাম চুপ থাকতে বলে ধমক দিয়ে। তখন আহান চুপ হয়ে যায়, ভাবে দেখা যাবে রেগে তাকে মেরে দিবে একদম। আসলে ইবতিসাম একটা গ্যাং লিড করে, আস্তে আস্তে সবই জানা যাবে। মূলত সেই গ্যাংয়ের কাজে বাংলাদেশে আসা আজকে। বাংলাদেশে ইবতিসামের আলাদা একটা নিজের বাড়ি আছে, যেটা শহর থেকে একটু দূরে। গ্যাংয়ের কাজ শেষে সেই বাড়ি যায় রিল্যাক্স হওয়ার জন্য। তার এখন নারী দেহ প্রয়োজন, কিন্তু তা সম্ভব না। চৌধুরী বাড়ির সকলে ইতিমধ্যে জেনে গেছে ইবতিসাম দেশে চলে এসেছে, তাই তারা কয়েকবার কল দিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তাই সে বেরিয়ে গেল। একাই ড্রাইভ করবে, কারণ আহান কিছু কাজের জন্য গ্যাংয়ের আস্তানায় আছে। এদিকে ইনায়া আজকে কলেজ থেকে ওর বান্ধবী রিয়ার বাসায় যায়। মূলত রিয়াই জোর করে নিয়ে যায়, রাতে থাকতে বলে, কিন্তু ইনায়া বলে না, মামি অনেক বকবে। আর এদিকে ইনায়ার মামিও ফোন করে চলে আসতে বলে, রাতে রান্না বাকি আছে। আসলে সব কাজ ওকে দিয়ে করায়, তাই ইনায়া চলে আসে। রিয়া এগিয়ে দিতে চাইলে জানায় পারবে যেতে, খুব বেশি দূর না হওয়ায়। ইনায়া হাঁটতে থাকে, সামনে এগুলে রিক্সা পাবে। এমন সময় বৃষ্টি শুরু হয়। কেন যেন ইনায়ার এই বৃষ্টিটা ভালো লাগছে খুব। সে আর কোনো ছাউনিতে দাঁড়িয়ে যায় না। রাস্তাটায় ঠিক 10 মিনিট দূরে দোকানপাট হয়, মানুষজন ওই দিকেই দাঁড়িয়েছে, আর এলাকাটা মোটামুটি ভালো। তখনই এক ঝাঁক কিছু ছোট ছেলে মেয়ে আসে বৃষ্টিতে, আর ওদের সাথে ভিজতে থাকে ইনায়া। এদিকে ইবতিসাম গাড়ি ড্রাইভ করছে, আর সেই সময় কল আসে ফোনে। গাড়ি থামিয়ে কলটা ধরে। সেই সময় বাইরে চোখ যায়, পুরুষটির নেত্রপল্লব আটকিয়ে যায়। এত মায়াবী মুখশ্রী যার মুখে রয়েছে সরলতা, টানা টানা হরিণী নেত্র, মুখে একরাশ হাসি। হঠাৎ বক্ষপিঞ্জরে শীতল হাওয়া বয়ে গেল। সবকিছুই যেন এখানেই থমকে গেল। এদিকে ইনায়া বৃষ্টিতে ভিজতে ব্যস্ত। সে খেয়ালই করল না এক যুবক তাকে গভীর দৃষ্টি দিয়ে দেখছে। ইবতিসাম ভাবল এর চেয়ে মনোরম দৃশ্য হতে পারে কিনা জানা নেই। মুগ্ধ হয়ে দেখছে। বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে পড়ছে ইনায়ার চুল, বেশ লম্বা, আর সামনে ছোট ছোট চুল থাকায় সেখান থেকে পানি চুইয়ে চুইয়ে পড়ছে, যা আরও মোহনীয় লাগছে। ইবতিসাম নিজের অজান্তেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো ইনায়ার সামনে। এগিয়ে আসা পুরুষটির চোখে চোখ পড়ল। এত মুগ্ধতা নিয়ে তাকিয়েছিল, ইনায়ার সমস্ত কায়া কেঁপে উঠল। ইবতিসাম যখনই ইনায়ার কাছাকাছি চলে আসে, ঠিক তখনই ইবতিসামের গাড়ির পেছনে একটা গাড়ি এসে জোরে হর্ন বাজাচ্ছে। আসলে রাস্তার মাঝেই গাড়ি রেখে এসেছে, তাই পিছন থেকে অন্য গাড়ির চালক হর্ন বাজাচ্ছে। ইবতিসাম বিরক্তিতে চ উচ্চারণ করলো। এদিকে ইনায়ার সামনে হুট করে রিক্সা আসলো। একটা চালক জিজ্ঞাসা করে যাবে কিনা। ইনায়া যাব বলে উঠে পড়ল, আর ইবতিসাম হুঁশে আসলো। মনে মনে ভাবলো, আমি কি করছি এসব? আমি এই নারীর উপর আমি এতটা মোহগ্রস্ত হয়ে পড়লাম কেন? ইনায়ার কি হলো, হঠাৎ রিক্সা থেকে পেছনে তাকাতেই দেখতে পেল এক সুদর্শন যুবক, বৃষ্টির ফোঁটায় ভিজে একাকার। তার দিকে তাকিয়ে আছে তীব্র সেই চাহনি, পূর্বের ন্যায় তাকিয়ে আছে। তা দেখে ইনায়ার শরীর হিম হয়ে আসলো। সে সামনের দিকে ঘুরে তাকালো। ইবতিসাম শুধু তাকিয়ে আছে চলে যাওয়ার দিকে। হঠাৎ রিক্সাটা আড়াল হলে ধ্যান ফিরে, আর ভাবে সে কি করছিল এতক্ষণ। না, সে কোনো নারীর প্রতি দুর্বল হতে পারে না, সে কাউকে ভালোবাসবে না। চৌধুরী বাড়ি পৌঁছায়। ইবতিসামকে দেখে সবাই অনেক খুশি হয়। এই বৃষ্টিতে অসময়ে ভেজা অবস্থা দেখে মিসেস রেহানা বিচলিত হয়, তবে বেশি কিছু বলে না। ছেলের যে এর রাগ, দেখা যাবে রাগ করে বাড়ি আসবে না। আর ইবতিসাম ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে দেখা করে, উপরে নিজের রুমে চলে যায়। এই বাড়ির সকলে কয়েকবার লন্ডনে গিয়েছে দেখা করতে ইবতিসামের সাথে, আর ওখানে ওদের নিজেদের একটা বাড়ি আছে। ইনায়া এই ভেজা অবস্থায় বাড়ি ফিরলে তার মামি অনেক বকাবকি করে, রান্না দেরি হয়ে যাচ্ছে তাই। ইনায়া চুপচাপ ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে রান্না শেষ করে। তারপর আনিশা আসে খাওয়ার জন্য, আর বলতে থাকে কালকে দুপুরে বের হবে, আরিয়ান বলেছে দেখা করতে। তখনই ইনায়ার মামা বলে ওঠে, ঠিক আছে যেও, তবে ইয়ানাকে সাথে নিয়ে যেও। আমি আর তোমার মা একটু তোমার খালামণির বাসায় যাব, তাই ইয়ানাকে একা বাসায় থাকবে, তুমি ওকে সাথে নিয়ে যেও। পাশের বাড়িতে ভাড়া এসেছে কিছু ছেলে, তারা খুব একটা ভালো স্বভাবের নয়, তাই একা রেখে যাওয়া যাবে না। আর ওইদিকে তোমার বোন তো ইয়ানাকে দেখতে পারে না, কথা শোনায়। আমি চাই না ইয়ানার মন খারাপ হোক, তাই ওকে নিব না। আর আমি চাই না ইয়ানা কোনো বিষয় নিয়ে কষ্ট পাক। ও আমার বোনের একমাত্র মেয়ে, আমার দায়িত্ব ওকে ভালো রাখা। আর আনিশা, কথাটা যেন মনে থাকে। আনিশা আচ্ছা বলে উঠে যায়। রাতে ইবতিসাম ঘুমের মধ্যে স্বপ্নেও ইনায়াকে দেখছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল, বুঝতে পারে স্বপ্ন ছিল। কে তুমি রমণী, যে আমার ঘুমের মধ্যে স্বগতে এসে দেখা দিচ্ছ? এটা কি মোহ নাকি অন্য কিছু? কই আগে কখনো কোনো নারীকে দেখে এমন অনুভূতি হয়নি। সব সময় কামনা জেগেছে, তবে এ বেলায় বিপরীত কেন জানি না। তবে এটা মোহ বা অন্য যাই হয়ে থাকুক, তোমাকে আমার চাই চাই। পরের দিন একটা রেস্টুরেন্টে বসে আছে আরিয়ান।
সাথে নিয়ে এসেছে আরশকে। এদিকে ইনায়ার আনিশাও এসেছে কিছুক্ষণ আগে। আরশের চোখ ইনায়ার দিকে। একটু পর আরশ বলে, ইনায়া চলো আমরা ওই দিক থেকে ঘুরে আসছি। শুরুতে না বুঝলেও পরে বুঝতে পারে আরশ ওদের একা একা কথা বলতে পারে, সেজন্য বলেছে। আরিয়ান আর আরশ সমবয়সী হয়, ওদের মধ্যে বন্ধুত্ব ভালো। রেস্টুরেন্টের রুফটপে ইনায়ার আরশ সামনের দিকে হাঁটছে আর আরশ টুকটাক কথা বলছে, ইনায়া উত্তর দিচ্ছে। তারা এক কর্নারে এসে দাঁড়ায়। মৃদু মৃদু বাতাসে ইনায়ার চুল উঠছিল। আরশ মুগ্ধ হয়ে ইনায়াকে দেখছিল। মনে মনে ভাবে আরিয়ানের বিয়ের পর সবাইকে বলবে তার ইনায়াকে পছন্দ। পরের দিন ইনায়া কলেজ থেকে ফেরার পথে কিছু বখাটে ছেলে ওকে বাজে কথা বলছিল, পথ আটকায়। আসলে এলাকার এমপির ছেলে ছিল বখাটের একজন, তাই দাপট বেশি, কেউ কিছু বলতে পারে না। ছেলেটা ইনায়ার কাছে এসে ইনায়ার হাত ধরে টান দিবে, তখন আরেকটা বলিষ্ঠ হাত এসে মুচড়ে ভেঙে দেয়। আর তখনই তীব্র ব্যথায় হাত ছেড়ে দেয়। অন্য ছেলেগুলো এগিয়ে আসলে তাদেরও নাকমুখ ফাটিয়ে ফেলে পুরুষটি। এসব কিছু দেখছিল ইনায়া। পুরুষটিকে দেখেই চিনতে পারে এটা সেই যুবকটি সেদিন বৃষ্টিতে দেখেছিল। কিন্তু সে এখানে এলো কিভাবে? ইবতিসামের চোখ অসম্ভব লাল হয়ে আছে, গলার রগ ফুলে আছে। ছেলেগুলোকে আধমরা করে মেরে তারপর শাসিয়ে বলে, দেখে নিব। আর ইনায়ার হাত ধরে গাড়িতে বসিয়ে দেয় জোর করে। ইনায়া ধন্যবাদ জানায় আর বলে, আপনি আজকে বিপদ থেকে রক্ষা করলেন, কৃতজ্ঞ আমি। তবে সে জানায় এখন সে একা একাই যেতে পারবে। ইবতিসাম ধমক দিয়ে চুপ থাকতে বলে, গাড়ি চালু দেয়। ইনায়া বুঝতে পারে লোকটি হয়তো বাড়ি পৌঁছে দিবে। আর ইনায়া সরল মনোভাবে লোকটি বিপদ থেকে বাঁচালেও সে ক্ষতি করতে পারে না। বাড়ির অ্যাড্রেস বলে দিল। ইনায়া সিটে মাথা এলিয়ে দিল। একটু আগে যা ঘটতে যাচ্ছিল। বাইরে থেকে আসা বাতাসে ইনায়ার সামনে থাকা চুল উঠছিল। আর এই দৃশ্য ইবতিসাম মনোমুগ্ধর ন্যায় দেখছিল। ইনায়া বলে তাকে বাড়ির একটু আগে নামিয়ে দিতে, কারণ তার মামি দেখলে খারাপ কথা বলবে। ইবতিসাম কিছু একটা ভেবে বলে, আচ্ছা। ইবতিসাম ইনায়াকে নামিয়ে দেয়। ইনায়া আবারও ধন্যবাদ জানায়। ইবতিসামের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে ইনায়া। ইনায়ার মনে ইবতিসামের প্রতি শ্রদ্ধা চলে আসে। ভাবে এত ভালো মানুষ, কেমন একটা মেয়েকে বিপদের পাশে দাঁড়ালো। আরিয়ানের বাড়ির থেকে আজকে যাবে। আসলে আরিয়ানের ছোট চাচু কিছুদিনের মধ্যেই ব্যবসার কাজে লন্ডনে যেতে হবে। তাই ইশতিয়াক চৌধুরী বলে নিজের ছেলের বিয়েতে তার ভাই থাকবে না, তা হয় না। তাই তারা চায় আজকে কথা বলে সামনে শুক্রবার বিয়েটা দিয়ে দিতে। আজকে আবার তিয়াশা রুহান বায়না ধরেছে তারা তাদের হবু ভাবির সাথে দেখা করবে। তাই ইশতিয়াক হোসেন বলে, ঠিক আছে, যাবে ওরা আজকে আমার সাথে। সেই সময় ইবতিসাম বের হচ্ছিল। মিসেস মীরা বলে, ইবতিসাম বেশ গম্ভীর স্বরে বলে, যাব না। এসব অনুষ্ঠান অন্যের বাড়ি আমার যাওয়া পছন্দ না। তখন আর কেউ কিছু বলে না। যার যার মতো সে চলে যায় রেডি হতে। আনিশাদের বাড়িতে ওরা চলে আসে। ইশতিয়াক চৌধুরী সবটা জানায়। ইনায়ার মামা বলে যে ঠিক আছে রাজি, তবে একটু তাড়াতাড়ি হওয়ায় কষ্ট হবে সবটা আয়োজন করতে, তবে তারা ম্যানেজ করে নেবেন। এদিকে ইনায়া আনিশার রুমে ঢুকে তিয়াশা আর রেহানের জন্য পাকোড়া কিছু স্ন্যাক্স করেছে। ইনায়াকে জানতে চাইলে আনিশা বলে ফুফাতো বোন। আনিশা আর রেহান মিশুক স্বভাবের হয়। ইনায়ার সাথে বেশ অল্প সময়ে ভাব হয়ে গেল। আর তিয়াস সমবয়সী, তারা একই ক্লাসে পড়ে। মিসেস রেহানা জানায় তারা বিয়ের শপিং করে দিবে। নিজের ছেলের বউকে বিয়ের সব গয়না শাড়ি তিনি নিজের সাথে গিয়ে পছন্দ করে কিনে দিবে। তাই আনিশাদের সবাইকে যেতে বলে। আনিশার ইনায়ার মামি বের হওয়ার সময় ইনায়ার মামা নিয়ে যেতে বলে। ইনায়ার মামি মিসেস আয়েশা বলে, ওকে নিয়ে যেতে হবে কেন? ও গিয়ে কি করবে? ইনায়ার মামার কথা শুনে ইচ্ছে না থাকা সত্ত্বেও নিয়ে যেতে হয়। এদিকে চৌধুরী বাড়ি থেকে মিসেস রেহানা, মিসেস মীরা, তিয়াশা, রেহান, আরিয়ান সাথে আরও এসেছে। সবাই মিলে শপিং করার মজাই আলাদা। এরপর শপিং শেষে সবাই অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই পাশের একটা রেস্টুরেন্টে যায়। একটা টেবিলে মিসেস মীরা, মিসেস রেহানা আর আনিশার মামি মিসেস আয়েশা বসেছে। তারা গল্পে ব্যস্ত। আরেক টেবিলে আনিশা, আরিয়ান আর রেহান বসেছে। রেহান খাবারগুলো খাচ্ছে। এদিকে ইনায়াকে নিয়ে তিয়াশা বসেছে একটা টেবিলে। আরশের ফোন আসায় কথা বলছিল এক সাইডে। শেষ হলে ইনায়াদের টেবিলে এসে বসে। ইনায়ার ক্ষুধা লেগেছিল বেশি, তাই খাবার খাচ্ছিল ওর মতো। আর আরশ আর চোখে ওকে দেখায় ব্যস্ত। তিয়াশা উঠে ছবি তোলার জন্য অন্য সাইডে যায়। ইনায়ার মুখে একটা খাবার লেগে আছে, তাই আরশ বলে ইনায়াকে এটা। তবে ইনায়া বুঝতে পারে না ঠিক কোন জায়গায় লেগে আছে। তখনই আরশ নিজের পকেট থেকে রুমাল বের করে মুছে দিতে থাকে। ইনায়া ভাবেনি আরশ এমনটা করবে। এদিকে ইবতিসাম একটা ক্লায়েন্টের সাথে মিটিংয়ের জন্য এই লোকেশনে দেওয়া রেস্টুরেন্টে আসে। এসে আরশ আর ইনায়ার দৃশ্য দেখে পা জোড়া থেমে যায়। ওর হৃৎপিণ্ডটা ভীষণ জ্বলে ওঠে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। সামনে গিয়ে আরশের কলার ধরে বসা থেকে উঠায়। তখনই ইনায়া ইবতিসামকে দেখে অবাক হয় আর বলে, আপনি এখানে?
ওনাকে কেন ধরেছেন? ছাড়ুন। ওই মিষ্টি কণ্ঠের কথা শুনে ইবতিসামের রাগ হয়তো সংবরণ হলো। তখন আরশ ইনায়াকে বলে। তুমি চিনো ভাইয়াকে? ইবতিসামকে দেখে সবাই এগিয়ে এলো। পরে ইবতিসাম জানতে পারলো ইনায়ার বোনের সাথে আরিয়ানের বিয়ে ঠিক হয়েছে। আর ইনায়া সেই দিনের সব ঘটনা খুলে বলল, কিভাবে বখাটেদের কাছ থেকে বাঁচিয়েছিল। তবে আরশ ঠিক বুঝতে পারছিল না ইবতিসাম কেন ওর সাথে এমন করলো। ইবতিসামের আলাদা বাড়িতে ইবতিসাম মদ খাচ্ছে। একটু পর রুমে একটা মেয়ে ঢুকে অর্ধনগ্ন অবস্থায় পিছন থেকে এসে জড়িয়ে ধরে। ইবতিসাম মদের গ্লাস রেখে মেয়েটাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু বারবার ইবতিসামের ইনায়ার মুখটাই ভেসে উঠছিল। সেই মেয়েটির উপর থেকে উঠে পড়ে বলে চলে যেতে। চিল্লিয়ে বলায় মেয়েটি ভয়ে দৌড়ে পালায়। ইবতিসাম মাথায় হাত দিয়ে বসে পড়ে, ভাবে ইনায়াকে দেখে তার এমন কেন হয়, কেন অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। ইনায়ার প্রতি তার আলাদা অনুভূতি হয়, যেটা তার কাছে পরিচিত নয়। তবে ইনায়াকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমি ওকে ভালোবেসে ফেলেছি বোধহয়। তাই যদি হয় তাহলে ওকে আমি যে কোনো মূল্যে আমার করবই। ওয়েলকাম প্রিন্সেস, আমার রাজ্যে স্বাগত। তুমি নিজে থেকে আমার অন্ধকার জীবনে পা রেখেছ। তুমি ভালো হয়ে আমার জীবনে এসেছো, আর তোমাকে আমি ব্যতীত অন্য পুরুষ কখনো ছুঁতে পারবে না। বলেই বাঁকা হেসে আহানকে কল দেয়। আর ইনায়ার সব ডিটেলস চায় রাতের মধ্যে। ইনায়া তার বান্ধবীর সাথে কথা বলতে বলতে আসছিল কলেজ শেষে। ইনায়ার বান্ধবী বলে যে তার একটা কাজ আছে, তাই আজকে সেখানে যাবে। তাই ইনায়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ইনায়া হাঁটছিল, তখন তার সামনে এসে পড়ে ব্ল্যাক মার্সিডিজ গাড়ি, যেখানে ইবতিসাম ছিল বলে গাড়িতে উঠতে ড্রপ করে দিবে। ইনায়ার কাছে কেমন একটা লাগে। বারবার ইবতিসাম তাকে হেল্প করে, ইনায়া মানা করে দেয়। ইবতিসাম এবার গম্ভীর স্বরে আরেকটু জোরে বলে, ওঠো। এবার ইনায়া ভাবে আরিয়ানের বড় ভাই যদি কথা না শুনে তাহলে কি ভাববে, তাই ও উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর ও বুঝতে পারে পিছনে কয়েকটা গাড়ি তাদের ফলো করছে, তাই আরও স্পিডে গাড়ি চালাতে লাগলো ইবতিসাম। ইনায়া বলে আস্তে চালাতে, ইবতিসাম চুপ থাকতে বলে। কিছুক্ষণ পর ইনায়াকে জানায় তাদের বিজনেসের প্রতিদ্বন্দ্বীরা এসব করছে। ইনায়া তো ভীষণ ভয় পেয়ে যায়। ইবতিসামও দেখে সামনের দিকে গাড়ি আছে, রাস্তা ব্লক করে রাখছে। এখন কি করবে সে? এদিকে আবার ইনায়ার সাথে, তাই সে পাশের একটা রাস্তা দিয়ে ঢুকে পড়ে। এভাবে অনেক দূর যাওয়ার পর বুঝতে পারে তারা কোনো একটা জঙ্গলের মধ্যে এসে পড়েছে। এদিকে পিছন থেকে গাড়ির চাকায় গুলি করে দেয়। ইনায়া তো ভীষণ ভয় পেয়ে যায়। ইবতিসাম তাড়াতাড়ি করে নেমে পড়ে ইনায়াকে নিয়ে। তার কাছেও গান আছে, তবে এখন যা বোঝা যাচ্ছে অনেকজন আছে, তাই একা পেরিয়ে উঠবে না। আর ইনায়া আছে সাথে, তাই রিস্ক নিতে চায় না। এমন সময় পিছনের গাড়ি থেকে নেমে লোকগুলো ইনায়া আর ইবতিসামের দিকে আসতে লাগলো এবং আর ইবতিসাম তাদের মারতে থাকে। এসব দেখে ইনায়ার অবস্থা খারাপ। এক পর্যায়ে একজন ছুরি দিয়ে বুকে আঘাত করে, এতে কিছুটা পিছিয়ে পড়ে, তবুও তাদের পাল্টা মার দিতে থাকে। একজন ইনায়ার দিকে এগুতে দেখে ইবতিসাম তাকে টেনে নিয়ে নিচে ফেলে মারতে থাকে। হঠাৎ ইনায়া খেয়াল করে একজন বন্দুক হাতে নিয়ে আছে। ইবতিসামকে তাক করে কি হতে যাচ্ছে বুঝতে পেরে ইনায়া কি করবে তখন নিচে থাকা বালি হাতে নিয়ে তাদের চোখে মুখে ছিটিয়ে ইবতিসামকে নিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে আসে আর জঙ্গলের ভিতরে। ইবতিসাম তো অবাক হয়ে যায় আর মনে মনে বলে, এই না ইবতিসামের সঙ্গিনী। ইবতিসামের বুক থেকে অনেক রক্ত পড়ছিল। ইনায়া সেটা খেয়াল করে বলতে যাবে, তখনই কিছুটা দূরে আলো দেখতে পায়। হয়তো কয়েকজন এগিয়ে আসছে তাদের দিকে। এখন এমন জায়গায় আছে এদিক সেদিক গেলে ওরা খুঁজে পেয়ে যাবে। তাই ইবতিসাম ইনায়ার হাত শক্ত করে ধরে সামনে থাকা খাদের দিকে এগিয়ে যায়। ইনায়া বলতে থাকে, এখানে কেন যাচ্ছেন? সামনে খান। চুপ, একদম কথা না। ইবতিসাম ইনায়াকে নিয়ে খাদ থেকে নিচে লাফ দেয়। এদিকে সেই লোকগুলো অনেকক্ষণ খোঁজার পর না পেয়ে চলে যায়। এদিকে ইবতিসাম উপর থেকে দেখেছিল নিচে একটা বিলের মতো, আর খাদটা অনেক বেশি উঁচু নয়। আর ইবতিসাম তাই না চাইতেও ঝুঁকি নিয়ে লাফ দেয়। ইনায়ার ইবতিসাম পাড়ে আসে। ইনায়া ঠিক আছে কিনা জিজ্ঞেস করে ইবতিসাম। সে জানায় ঠিক আছে, তবে একটু পানি খেয়ে ফেলেছে। ইনায়া ভাবে কতটা খারাপ হলে ব্যবসায়ের জন্য মানুষ অন্যের ক্ষতি করতে পারে। তারা সামনে হাঁটতে থাকে। ইবতিসাম বলে, তোমার উপস্থিত বুদ্ধি আছে ভালোই। ইনায়ার চোখ যায় ইবতিসামের বুকে, রক্ত পড়ছিল, তাই সে বলে, আপনি এই গাছের নিচে বসুন। ইবতিসাম বসে। ইনায়া তার ওড়নার অর্ধেকটা ছিঁড়ে ইবতিসামের বুকে বেঁধে দেয়। ইবতিসাম শুধু দেখছিল কিভাবে কতটা যত্ন নিয়ে ইনায়া কাজটা করলো। মনে হচ্ছিল এটি তার জীবনের একমাত্র কাজ, যেটি না করতে পারলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। মুগ্ধ নয়নে তার দিকে চেয়ে রইল। ইনায়া ওড়নাটা বেঁধে দেয়। এরপর ইনায়ার চোখ যায় ইবতিসামের ফর্সা বুকে, চারিদিকে এখনো রক্ত লেগে আছে। ইনায়া বলে, আমাদের দ্রুত এখান থেকে যেতে হবে। তারা দুজনেই ছিল ভেজা শরীরে। ইনায়া বাকি অর্ধেক ওড়নাটা জড়িয়ে নিল ভালো করে। তারপর ইবতিসাম আর ইনায়া সামনের দিকে হাঁটতে থাকে। এদিকে ইনায়ার
মামার অনেক টেনশন করে ইনায়াকে নিয়ে। কোথায় গেল মেয়েটা, কোনো বিপদে পড়েছে কিনা। ইনায়ার বান্ধবীর কাছে ফোন করে জানতে পারলো না কিছু। কলেজ থেকে ফিরছিল তারা, এরপর সে একটা কাজে অন্য জায়গায় যায়। এরপর ইনায়া তো বিদায় নিয়ে চলে আসে, তারপর জানে না কিছু। ইনায়ার মামা একবার পুরোটা রাস্তা কলেজ পর্যন্ত দেখে আসলো, কোথাও পেল না। ইবতিসাম আর ইনায়া হাঁটতে হাঁটতে একটা রাস্তার কাছে চলে আসে। একটু পর একটা গাড়ি দেখতে পায়, তাকে বলে পাশে কোনো হসপিটালে নিয়ে যেতে। লোকটা বুঝতে পারে তারা বিপদে পড়েছে, আর ইবতিসামের বুকে রক্ত ছিল, তা দেখে বুঝে আঘাতপ্রাপ্ত। তাই একটা ক্লিনিক আছে দূরে, বলে ওখানেই নিয়ে চলুন। ক্লিনিকে যাওয়ার পর ইবতিসামকে ব্যান্ডেজ করে দেয়, আর ইবতিসাম আহানকে সবটা বলে, আর আহান গাড়ি নিয়ে দ্রুত চলে আসে। ইনায়া গাড়ির সেই লোককে ধন্যবাদ জানায়। ক্লিনিকে থাকা একটা নার্স ইবতিসামের দিকে তাকিয়ে আছে, একদম দেখেই যাচ্ছে শুধু, যেটা ইনায়ার নজরে এড়ায় না। কেন যেন ইনায়ার রাগ হচ্ছে নার্সটার প্রতি। ও অন্যদিকে চলে যায়। ইবতিসাম বলে, তুমি কোথায় যাচ্ছ? বসো এখানে। ধমকে সুরে। এরপর তারা চলে আসে। এদিকে ইবতিসাম আহানকে বলে তাদের উপর যারা হামলা করেছে তাদের খুঁজে আস্তানায় নিয়ে যেতে, আর তাকে অন্য একটা গাড়িতে যেতে বলে সেই ইনায়াকে নিয়ে যাবে। আহান বলে, আমি ম্যামকে বাড়ি পৌঁছে দিব, আপনি এই অবস্থায় ড্রাইভ না করলে ভালো হয়। ইবতিসাম জানায় না সে পারবে। এদিকে ইনায়ার মামা পুলিশ স্টেশনে যাবে, গেট খুলে বের হবে, সেই সময় দেখতে পায় ইনায়া দাঁড়িয়ে আছে পাশে একটা ছেলে। তখন ইনায়ার মামা ইনায়াকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে আর বলে কোথায় গিয়েছিল। তারপর ইবতিসাম তার পরিচয় দেয় আর সব ঘটনা খুলে বলে। তো ইনায়ার মামা বুঝতে পারে অনেক বড় বিপদের মধ্যে পড়েছিল তারা। ইবতিসামকে ভেতরে আসতে বলে। ইবতিসাম জানায় যে না, আর আজকে ভেতরে যাবে না। এরপর ইনায়া ফ্রেশ হয়ে একেবারে সাবান নিয়ে বের হয়। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে ইবতিসামের কথা। লোকটার মধ্যে রাগ আছে বেশ। তখন ওইখানে একটা ছেলে ইনায়ার কাছে আসছিল দেখে কতটা মার মেরেছিল, আর ক্লিনিকে নিজের কথা না ভেবে বারবার শুধু জিজ্ঞাসা করছে ইনায়া ঠিক আছে কিনা। আচ্ছা, লোকটা এখন কি করছে? অতখানি কেটে গেল। ইবতিসামের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরের দিন আনিশার আজ গায়ে হলুদ, ভীষণ কাজ, আজ ইনা ব্যস্ত। এদিকে আনিশাদের বাগানে সব আয়োজন করেছে ইনায়ের মামা, নিজের সর্বোচ্চ দিয়ে সব করেছেন, কোনো ত্রুটি রাখতে চান না তিনি। আজকে আনিশা কাঁচা ফুলের গয়না পরেছে, অনেক সুন্দর লাগছে তাকে। ইনায়ার অন্য কাজিনরা নিয়ে স্টেজে যাচ্ছে, চারিদিকে হলুদের থিমে ডেকোরেট করা, অনেক সুন্দর করে সাজানো। সবাই একসাথে বেশ কিছু ছবি তুলে নিল। এরপর জানতে পারলো একটু পরে ও বাড়ি থেকে বের হবে। ইনায়া আজকে একটা গাউন পরেছে, মেহেদি পাতার মতো কালারটা, আর কানে বড় একটা দুল, ব্যাস এতেই যেন অপসরা লাগছে। আরিয়ানদের বাড়ি থেকে যখন বের হবে সেই সময় সিঁড়ি দিয়ে ইবতেসাম নামছিল, পরনে হোয়াইট শার্ট, জিন্স পরা। সে জানায় সেও যাবে। সবাই তো অবাক হয়েছে, রেহানের মুখ তো হা হয়ে আছে, কারণ ইবতিসাম কখনো এসব অনুষ্ঠানে যায় না। আজকে শুনে সবাই আশ্চর্য। মিসেস রেহানা বলে, সবাই কি দেখছিস? যা বের হয়ে পড়, আর ইবতিসামকেও বল। ইবতিসাম নিয়ে গাড়ি নিয়ে আলাদা যাবে জানায়। সবাই বেরিয়ে পড়ে। আরিয়ানদের বাড়ির সবাই এসেছে, তারা সবাই আনিশাকে হলুদ লাগিয়ে একে অন্যরাও লাগাচ্ছে, অনেক মজা করছে। ইনায়ার সাথে তিয়াশা আর রেহান এসে কথা বলছিল। তখন ইনায়ার চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা ইবতিসামের দিকে। নীলাভ চোখ তার দিকেই তাকিয়ে আছে। আচ্ছা, লোকটা ওভাবে তাকিয়ে আছে কেন? চোখ সরিয়ে অন্যদিকে নেয়, এরপর আবার তাকায়, দেখে ওইভাবেই তাকিয়ে আছে। সেই চাহনি মুখে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে, যেটা ইনায়ার শরীর হিম হয়ে আসে। এরপর ইনায়া ফুলের ডালা আনতে বাড়ির ভিতরে যেতে লাগলো। ইবতিসামের ফুপি ইবতিসামের ছোট চাচির সাথে কথা বলছিল। আরিয়ানটার বিয়ে হয়ে যাচ্ছে, এইভাবে যদি আমাদের ইবতিসামেরও একটা সংসার হতো। মিসেস মীরা বলে। ইবতিসামের ফুপি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওকে কে বিয়ে করবে? সব জেনে এক এক দিন এক এক মেয়ের সাথে রাত কাটায়, এসব আমাদের কারো অজানা নয়। আর ওই যে বিয়ের প্রতি কোনো আগ্রহ নেই। আর সেই সাইড দিয়ে ইনায়া যাচ্ছিল। সব শুনে ইনায়ার ভীষণ খারাপ লাগে। মানুষটা এমন, তার কাছে মনে হয়নি সে একজন চরিত্রহীন। ভেতরটা কেমন করে উঠল। তারপর মনে আসে সে ডালা নিতে আসছিল, তাই সে ফুলের ডালা নিয়ে বের হবে। এমন সময় ওড়না বড় থাকার কারণে বেজে পড়তে যাচ্ছিল। ঠিক সেই সময় আরশ এসে ইনায়াকে ধরে নেয়, আর এই দৃশ্যটি ইবতিসাম দেখে ফেলে। আরশ ইনায়াকে ছেড়ে দেয়, বলে, আর একটু হলেই ধরা পড়ে যেতে। সবাই নাচ গান করছে, বড়রা হাততালি দিচ্ছে। এদিকে আরিশার সাথে কয়েকবার আরিয়ানের ভিডিও কলে কথা হয়ে গেছে, তবুও একটু পরপর কল করেই যাচ্ছে। ইনায়াকে সাথে নিয়ে ওদের অন্য কাজিনরা মিলে একটা ডান্স পারফরমেন্স করলো।
সবাই হাতে তালি দিচ্ছিল। ইনায়ার ওড়নাটা এক সাইডে বেশি বড় হয়েছে, তাই ভালোভাবে ঠিক করার জন্য রুমে যাচ্ছে। ইনা রুমে ঢুকে দেখে রুমটা অন্ধকার। সেভাবে যাওয়ার আগে লাইট তো অন ছিল। এক পর্যায়ে বুঝতে পারে ইনায়া ব্যতীত অন্য কারো উপস্থিতি। লাইট অন করতে যাবে সে সময় বেডের পাশে থাকা টেবিল ল্যাম্প জ্বলে ওঠে। আপনি? ইবতিসাম বসে আছে ইনায়ার বেডে, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। ল্যাম্পের আলো ইবতিসামের উপর পড়ায় তা স্পষ্ট দেখতে পেল। ইনায়ার ভয় লাগছিল। ইবতিসাম এগিয়ে আসছে যতই, ইনা ভয়ে ঢোক গিলল। ইবতিসাম ঝড়ের বেগে এসে ইনায়ার হাত দুটো দেয়ালের সাথে তাকে চেপে ধরল। এতই তাড়াতাড়ি ঘটল সব। ইনা কিছু বুঝে ওঠার আগে ইবতিসামের ঠোঁট গিয়ে ইনায়ার ঠোঁট স্পর্শ করলো। ইনায়ার ছাড়াতে চাইলে ইবতিসামের সাথে পেরে ওঠে না। ইবতিসাম ইনায়ার ঠোঁট ছেড়ে দিয়ে ওর গাল চেপে ধরে বলল, খুব শখ অন্য পুরুষের ছোঁয়া পেতে, তাই না? শুনে রাখো, আমি ব্যতীত অন্য কেউ তোকে ছুতে পারবে না। তুই আমার, ইউ আর অনলি মাইন, অনলি মাইন। এই বলে ইনায়ার জামার ফিতার হাত দেয়। ইনা এবার আরো বেশি ভয় পায় আর কান্না করতে থাকে। বাইরে গান বাজছে। ইনায়া জোরে জোরে চিৎকার করে কান্না করলেও কেউ শুনছে না। ইবতিসাম ইনায়ার ফিতা টেনে ছিঁড়ে ফেলে। তার মাথায় রক্ত উঠে গেছে। বারবার আরশ ইনায়াকে ধরেছে, সেটা মনে পড়তে থাকে। আর রাগে ওর চোখ দুটো লাল হয়ে গেছে। গলার রগ ফুলে উঠেছে। পাশে থাকা টেবিলে সব জিনিস নিচে ফেলে দেয় আর ইনায়াকে নিয়ে সেখানে শুইয়ে দেয়। ইনায়ার গলায় মুখ গুজে দেয় আর ইনায়া হু হু করে কেঁদে ওঠে আর বলে, প্লিজ এমনটা করবেন না। এই চোখের পানি বোধহয় হৃদয়হীন মানবটির রাগ কমাতে সক্ষম হলো। তাই ইবতিসাম ইনায়াকে ছেড়ে উঠে পড়ে আর রুম থেকে বেরিয়ে যায়। ইনা বিছানায় শুয়ে কান্নাকাটি করছিল। এমন সময় তার মামা আসে, বলে নিচে যাবে না। ইনায়া জানায় ক্লান্ত লাগছে তাই শুয়ে আছে। ইনায়ার মামা ভাবে সারাদিন কাজ করেছে, ক্লান্ত, তাই আর ডাকে না, চলে আসে। বেশি খারাপ লাগলে জানাতে বলে। ইনায়াকে লাল লেহেঙ্গা পরানো হয়েছে, হাতে কানে গলায় ভারী গহনা। ইনায়া এমনিতে ভীষণ সুন্দর, তার উপর মেকআপ, তাতে যেন ওর বেশি সুন্দর লাগছে। শ্বেতরাঙা শরীরে লাল লেহেঙ্গা যেন ফুটে উঠেছে। সকালে ইবতিসামের ফুপি ইনায়ার মামার কাছে এসে ইনায়ার জন্য বিয়ের প্রস্তাব রেখে গেছেন। আরশ ইনায়াকে বিয়ে করতে চায়, সেটা আজই। আসলে আরশ ফ্রান্সে অনেক বড় কোম্পানিতে জব পেয়েছে, তাই বিয়েটা করে ইনায়াকে সাথে করে নিয়ে যাবে। ইনায়ার মামা কি করবেন বুঝতে পারছেন না। তিনি বর্তমানে ইনায়ার গার্ডিয়ান। এদিকে ভাবে ওনারা ভালো পরিবারের, ছেলেও ভালো, ওনাদের উপর ভরসা করা যায়। আর আরশকেও মনে হয় দায়িত্ববান একজন, আর ইনায়াকে ভালো রাখবে। তিনি অবশ্যই আগেই ভেবেছিলেন ইনায়াকে ভালো একটা বিয়ে দিবেন, ভালো একটা ছেলের হাতে তুলে দিবে, কিন্তু ইনায়ার বয়স কম, তাই আরও পরে বিয়ে দেবেন ভেবেছিল। এদিকে আরিয়ানের ফুপির অনুরোধ, তবে ইনায়ার মামা জানায় ইনায়ার মতামত আগে, সে রাজি হলে তার আপত্তি নেই। আরশের মা খুশি হন। আর ও বাড়ির সবার মত আছে। আর ইনায়া মিষ্টি একটা মেয়ে, সবার এমনিতেও পছন্দই ছিল। সাথে ইশতিয়াক চৌধুরী এসেছিলেন। ইনায়ার রুমে ইনায়ার মামা যখন যান তখন ইনায়াকে বলে তার কিছু কথা আছে ইনায়ার সাথে। ইনায়ার মামা সব খুলে বলে আর এটাও জানায় তাকে কেউ কিছু বলবে না আর জোরও করবে না বিয়ের জন্যে, শুধু তার মতামত জানালে হবে। আর আরশদের পরিবার ভালো, তারা কখনো ইনায়ার পড়াশোনায় বাধা দিবে না। ইনায়া ভাবে তার মামা তাকে ছোট থেকে বড় করেছে, এত ভালোবাসে, তার কথা কিভাবে ফেলে দিবে। আর উনি যখন বলেছে তার মানে ইনায়ার ভালোর জন্যে। কিন্তু ইনায়া কালকে ইবতিসাম যা করেছে তা মাথা থেকে যায়নি। সেই পরিবারে কিভাবে বিয়ে করবে? না না। সেই সময় রুমে আরশের মা ঢুকে বলে, নক না করে চলে আসলাম তখন। না না, সমস্যা নেই, বসুন। ইনায়ার হাত ধরে বলে, আরশ তোমাকে পছন্দ করে মা, ও তোমাকে ভালো রাখবে, আর তুমি আমার মেয়ে হয়ে থাকবে, বৌমা হয়ে নয়। তুমি রাজি হয়ে যাও মা। ইনায়া মায়ের আদর পায়নি অনেকদিন। এমন মমতা স্নেহ জড়িত কথায় ইনায়ার ভিতরটা আরো নরম হয়ে উঠল। এদিকে ভাবলো বিয়ের পর যখন ফ্রান্সে চলে যাবে তারা, তাই ইবতিসামের ব্যাপারটা সমস্যা হবে না হয়তো। তাই সব দিক ভেবে ইনায়া রাজি হয়ে যায়। ইনায়ার কপালে আরশের মা চুমু এঁকে দেয় আর তিনি খুশি হয়ে যান। মনে মনে ইনায়াকে তার পছন্দ ছিল, আর আরশ বলায় সে আর দ্বিমত করে না। আগের দিন আরশ ইনায়াকে ভেতরে আসতে দেখেছে। অনেকক্ষণ আসতে না দেখে ডাকতে যায়। তখনই ইবতিসামকে দেখে বের হতে ইনায়ার রুম থেকে আরশ ভাবে ইবতিসামের নজর কি ইনায়ার উপর পড়ল। ইবতিসামের ব্যাপারে টুকটাক বাড়ির সবাই জানে, তাই আরশ ভাবে ইনায়ার উপর নজর পড়েছে নাকি। তাই তো তাড়াতাড়ি করে বিয়ের কথা তার মাকে বলে, কারণ আরশ জানে ইবতিসামের সাথে সে কখনোই পেরে উঠবে না। আর তার ভাই সে, ইবতিসামের যা চায় তা সে নিয়েই ছাড়ে। ইবতিসাম কখনোই কোনো মেয়েকে জোর করে কিছু করেনি, তার সাথে স্বেচ্ছায় মেয়েরা রাত কাটাতে রাজি।
আর ইবতিসামকে পাওয়ার জন্যে অনেক পাগল। তারা নিজ ইচ্ছায় কাছে আসে রাত কাটাতে। ইবতিসাম তার আস্তানায় আছে এখন। সেদিন যারা অ্যাটাক করেছিল তাদের এখানে আনা হয়েছে। তাদেরকে মেরে আধমরা অবস্থায় চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ইবতিসাম ওদের বলে এসব কার নির্দেশে করেছিল, ওরা মুখ খোলে না। ইবতিসাম ওদের মধ্যে একজনকে তখনই গুলি করে দেয়। এ দেখে তারা ভয় পেয়ে যায়। ইবতিসাম সবটা শুনে বলে, যা ভেবেছি তাই। আহান এসে বলে, স্যার একটা খবর আছে, ম্যামের আজকে বিয়ে। আহান তো ভয়ে শেষ, না জানি আজকে তার স্যার কি করে বসে এত রাগী। স্টেজে আরিয়ান আর আরও শেষে বসে আছে, আর আরিশা আছে। তাদের বিয়ে আগে পড়ানো হয়েছে, তারপর ইনায়ার আরশের বিয়ে পড়ানো হবে। ইনায়াকে লাল একটা বড় ওড়না দিয়ে মাথায় ঢেকে দেওয়া হয়েছে। সে দরজা খুলে বের হতেই সবার চোখ যায়। সবাই তাকিয়ে আছে, এত সুন্দর লাগছে। মুখ দেখা যাচ্ছে না যদিও, তবুও বাইরে থেকেও ভীষণ সুন্দর লাগছে। আরশ এগিয়ে গিয়ে ইনায়ার দিকে হাত বাড়ায়। ইনায়া একটু ইতস্তত বোধ করলেও হাত এগিয়ে দেয়। সবাই তাদের দেখছে। এরপর আরশের হাত ধরে স্টেজের ওখানে চলে আসে। ইনায়ার আরশ বসে আছে, বিয়ে পড়ানো শুরু হয়েছে। তখনই ইবতিসাম আর তার লোকেরা এসে পড়ে। ইবতিসাম সব ভাঙচুর করতে থাকে। সবাই উঠে দাঁড়ায় ভয় পেয়ে। গেস্টরা সব পালায় ইবতিসামের অবস্থা দেখে। সবাই ভয় পেয়ে যায়। রাগে চোখ মুখ ফুটে উঠেছে, যেন সব ধ্বংস হয়ে যাবে। ইশতিয়াক চৌধুরী আটকাতে গেলে ওনাকেও মানে না। কেউ বুঝতে পারছে না ইবতিসামের হঠাৎ করে কি হলো। ইনায়ার তো কলিজা কেঁপে উঠে ইবতিসামকে দেখে। ইবতিসাম সামনের দিকে এগোয়, একদম ইনায়ার বরাবর চোখ রাখে। আরশ বুঝতে পারে কি হতে যাচ্ছে, তবুও ইনায়ার হাত ধরে টেনে শক্ত করে। একটু পরে সেই হাতে আরেকটি বলিষ্ঠ হাত এসে মুচড়ে ভেঙে দেয়, আর আরশ ব্যথায় হাত সরিয়ে নেয়। আর ইনায়াকে টান দেওয়াতে ইবতিসামের বুকে এসে পড়ে। ইনায়াকে সবার সামনে কোলে উঠিয়ে নেয়। আর ইনায়া যেতে চায় না, কান্নাকাটি করতে থাকে। এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। ইবতিসাম ইনায়াকে নিয়ে চলে যায়। এসব কিছু এত দ্রুত হলো, কেউ এখনো কিছু বুঝে উঠতে পারছে না। ব্যাপারটা ইশতিয়াক চৌধুরী কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। তাই এখন এখানকার পরিস্থিতি ঠিক করার জন্য বললেন, ইনায়ার মামাকে বোঝাতে গেলেন। তিনি বলেন, আমি জানি আমার ছেলে আপনার ভাগ্নির ক্ষতি করবে না। ইনায়ার মামা বলে, আর কি বাকি আছে? সবার সামনে এমন একটা কাজ করলে কেউ কিছু করতেও পারলো না। আর এমন ব্যবহারের কারণ কি? ইনায়ার মামা টেনশনে একদম অসুস্থ হয়ে পড়লেন। এদিকে ইবতিসাম ইনায়াকে গাড়িতে নিয়ে যাচ্ছিল। ইনায়ার জ্ঞান ফিরে আসে। সে অনেক কান্নাকাটি করছিল। আর ইবতিসামের দিকে তাকানোর পর ভয়ে ঢোক গিলল। কারণ ইবতিসামকে এখন এত ভয়ানক লাগছিল, মনে হচ্ছিল তার চোখ দিয়ে ঝলসে দিচ্ছে সব। ইনায়াকে টানতে টানতে একটা বাড়িতে নিয়ে যায়, নিয়েই একটা সোফার মধ্যে বসায়। আর পাশে কাজী বসে আছে। ইবতিসাম বিয়ে পড়ানো শুরু করতে বলে। ইনায়া বলে, না, আমি আপনাকে বিয়ে করব না। ইবতিসামের রাগটা যেন আরও বেড়ে যায়। ইবতিসাম পকেট থেকে বন্দুক বের করে বলে, বিয়ে না করলে তার মামাকে গুলি করে দিবে। এটা শুনে ইনায়া আরও কান্না করতে থাকে। সে এখন কি করবে? তাকে কে বাঁচাবে? ইনায়া কান্না করতে থাকে। এদিকে বিয়ে করা ছাড়া তার কোনো উপায় নেই। ইবতিসাম আর ইনায়ার বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ে শেষ হতে না হতে ইবতিসাম ইনায়াকে নিয়ে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। আহানার কয়েকজন গার্ড দাঁড়িয়ে থাকা সবাইকে বলে, আজকে ম্যাম শেষ, ওনাকে স্যার কি যে করবেন। ইবতিসাম ইনায়াকে এনে ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। ইনায়া বলে, কেন করলেন আমার সাথে? কেন করলেন এমন? আর আমার মামাকে কেন কিছু করবেন? আপনি আপনি একটা খারাপ লোক। শুরুতে ভেবেছি আপনি ভালো মানুষ, আমার ভুল ছিল। আপনি আপনি একটা নিকৃষ্ট মানুষ। এটা শুনে ইবতিসামের ভিতরটা কেমন করে উঠল, কষ্ট অনুভব হচ্ছিল ভীষণ। আপনি কেন এমন করলেন? আমার আর আরশের বিয়ে। এটা শুনে ইবতিসামের মাথায় রাগটা আরো বেড়ে গেল। সে ইনায়াকে বিছানার সাথে চেপে ধরে বলে, চুপ, একদম চুপ। তোর এই মুখে আমি যেন অন্য কোনো ছেলের নাম না শুনি। আর তুই আমার, তোকে বলেছিলাম না তুই আমার। ইউ আর মাইন, নট এনিওয়ান এলস। ফাকিং মাইন। নো ওয়ান ক্যান টাচ ইউ আদার দেন মি। এই সাজ, এই সব কিছু আজকে অন্য পুরুষের জন্য ছিল, তাই না? ইবতিসাম ইনায়াকে নিয়ে সোজা বাথরুমে চলে যায়। সেখানে গিয়ে ইনায়ার হাত দুটো দেয়ালে চেপে ধরে আর শাওয়ার ছেড়ে দেয় আরেক হাত দিয়ে। ইনায়ার ইবতিসামের উপর পানি পড়তে থাকে। ইবতিসাম ইনায়ার ঠোঁটে থাকা লিপস্টিক মুছে দেয় আঙ্গুল দিয়ে। পানি পড়ার জন্য কাজল লেপটে গেছে। হঠাৎ ইবতিসামের চোখ পড়ে ইনায়ার কাঁপতে থাকা ঠোঁটের উপর। ইবতিসাম ইনায়ার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। সেকেন্ড পরে সরে আসে। তার আবারও মনে পড়ে ইনায়ার এইসব সাজ সব ছিল অন্য একজনের জন্যে, যা তার রাগ
আরও বাড়াতে থাকে। ইনায়াকে নিয়ে বাথরুম থেকে বের হয়ে রুমে আসে। এসে ইনায়ের মাথায় থাকা ওড়না টান দিয়ে ফেলে দেয়। ইনায়ের লেহেঙ্গাটাও টেনে ছিঁড়ে ফেলে। এরপর লেহেঙ্গার ব্লাউজটার ফিতায় হাত দেয়। ইনায়া অনেক আটকানোর চেষ্টা করে, পেরে ওঠে না। এখন ইনায়া নগ্ন অবস্থায়। ইবতিসাম সেই পোশাকগুলো আগুন জ্বালিয়ে দেয়, সব পুড়ে যায়। অন্যজনের জন্য এই সাজ, এই পোশাক কোনোটি আর নেই। ইনায়া দ্রুত গিয়ে বিছানার চাদর পেঁচিয়ে নেয় শরীরে, আর বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে। ইবতিসাম কাবার থেকে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। এসে দেখে ইনায়া ওইভাবে শুয়ে কাঁদছে। এরপর ইবতিসাম ইনায়ার কাছে এসে হাসকি ভয়েসে বলে, তোমার স্বামী আমি, আমার তোমার সবকিছু দেখার জানার অধিকার আছে। আর কেঁদো না তুমি। আসলে তুমি অন্য কাউকে বিয়ে করছো, অন্য কাউকে কবুল বলবে এটা ভেবে অনেক রেগে গিয়েছি। এমনটা করতে চাইনি জান। এই নাও শার্টটা পরে নাও, এটা আমার শার্ট। তোমার জন্য জামা কাপড় আনার ব্যবস্থা করছি। এই বলে চলে যায়। আর ইনা একদম চুপ হয়ে আছে সেই ঘটনার পর। ইবতিসাম বেরিয়েছে। সে এসে দেখা করেছে ইনায়ার মামার সাথে, কারণ ইবতিসাম ইনায়ার ব্যাপারে সব খোঁজ নিয়েছে। আর এটাও জানে ইনায়ার মামা ইনায়াকে নিয়ে ভীষণ চিন্তা করে। তাই ইবতিসাম ইনায়ার মামাকে আলাদা একটা জায়গায় ডাকে। সেখানে ইনার মামা এসে শুরুতে রাগ করলো। ইবতিসাম তাকে যেভাবে বুঝিয়েছে সে ইবতিসামের কথা মেনে নিয়েছে। ইনায়াকে ইবতিসামের থেকে আর কেউ এত ভালো রাখতে পারবে না। আর ইনায়াকে ওইভাবে সেদিন নিয়ে আসাটায় রেগে গিয়েছিল। ইনায়ার কোনো ক্ষতি সে করবে না। আর সে ইনায়াকে পছন্দ করে। আর সেখানে ইবতিসামের বাবাও থাকে। মূলত ইবতিসাম তার বাবাকেও বুঝিয়ে রেখেছে আগে থেকেই। ইশতিয়াক চৌধুরীর কথার আশ্বাসে ইনায়ার মামা কিছুটা ভরসা পেলেন। আর ইনায়ার মামা এই কয়দিনে মিস্টার ইশতিয়াক চৌধুরীকে যেইটুকু চিনেন, জানেন, লোকমুখে শুনেছেন, তাতে নিজের ছেলের জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট করবে না। তবুও ওনার মধ্যে কিছু সংশয় থেকে যায়। তবে ইবতিসাম ম্যানুপুলেট করে আয়ত্তে নিয়ে আসে তাকে। ইবতিসাম মানুষকে খুব ম্যানুপুলেট করতে পারে। তার কথা দ্বারা বুদ্ধি দিয়ে সবাইকে আয়ত্ত করতে জানে। ওইভাবে সেদিন নিয়ে যাওয়া আর ইনায়াকে বিয়ে করে ফেলেছে সুন্দর করে, তার একটা কারণ দেখিয়ে দিল। আর তাকে বিশ্বাসও করে ফেলে ইনায়ার মামা। এরপর তিনি ইনায়ের সাথে কথা বলতে চান। ইবতিসাম এখানেও তাকে কথার পেঁচে ফেলে দেয়। তা মেনে নেয় ইনায়ার মামা। আর ইবতিসাম শেষে জানায় ইনায়াকে নিয়ে আসবে, দেখা কথা দুটোই হবে। ইশতিয়াক হোসেন জানেন তার ছেলে আর যাই করুক কোনো মেয়ের জীবন নষ্ট করবে না। আর ইনায়াকে যখন বিয়ে করে ফেলেছে তার মানে ওকে সত্যি ভালোবাসে। এমনই তো তারাই চাইতো ইবতিসাম বিয়ে করে সংসার করুক। কিন্তু ইবতিসাম বিয়ে করবে না জানায়। সেখানে নিজে থেকেই বিয়ে করেছে, তার মানে সে ইনায়াকে ভালোবাসে। আর সেদিন গায়ে হলুদে যাওয়াও ইনায়ার জন্যে। একে একে ইশতিয়াক চৌধুরী সব বুঝতে পারলেন। ইনায়ার জামা কাপড় না থাকায় বাধ্য হয়ে ইবতিসামের শার্ট পরে নেয়। এদিকে ইবতিসাম ইনায়ার জন্য অনেক জামা কাপড় কিনে আনে। রুমে ঢুকে দেখে ইনায়া 2 পা ভাঁজ করে বসে আছে হাঁটুতে মাথা দিয়ে। ইবতিসামকে দেখে ইনায়া উঠে ইবতিসামের কাছে গিয়ে ইবতিসামের কলার ধরে বলে, কলার ছাড়ো আর শান্ত হও তুমি। ইনার রাগের চোটে অনেক কিছুই বলে দেয়, কিন্তু ইবতিসাম সহ্য করে নেয়, কিছু বলে না। কিন্তু এরপর ইনায়া বলে। এই পর্যন্ত বলার পর ইনায়া দেখতে পায় ইবতিসাম ড্রেসিং টেবিলের ভিতরে ঘুষি দিয়েছে। ফলস্বরূপ কাঁচ ভেঙে চুরে গেছে। আর ইবতিসামের হাতও কেটে গেছে, রক্ত হাত থেকে ঝরছে। ইনায়া তো ভয় পেয়ে যায়। ইবতিসাম তখন ইনায়ার কাছে এসে বলে, তোকে বলেছিলাম না তুই অন্য, তোকে জড়িয়ে অন্য পুরুষের নাম নিবি না মুখে, তাও তুই নিলি। ইবতিসামের আবারও ভাঙচুর করে তার রাগ কমছে না। ইনায়াকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওর হাতটা বেঁধে ফেলে। আসার আগে আলমারি থেকে হ্যান্ডকাফ নিয়ে আসে। ইনায়া বুঝতে পারে তার সাথে কি হতে যাচ্ছে। ইনায়া কান্নাকাটি করতে থাকে। চুপ, একদম চুপ। তোকে আমি ভালোবাসি তার মানে এই না যা খুশি মুখের উপর বলবি। এরপর ইনায়াকে এনে বিছানায় ছুঁড়ে দেয়। ইনায়াকে বলে, তুই একমাত্র মেয়ে যাকে আমি ভালোবেসেছি, যার প্রতি আমার মন থেকে ভালোবাসা আছে। তোর জন্য আমি সব করতে পারি, সব। খারাপভাবে ছোঁয়ার হলে বিয়ে করতাম না। তোর মুখে আমি অন্য কারো নাম নেওয়াটাও সহ্য করতে পারি না। ইউ আর অনলি মাইন, ইউ আর মাই মন। তোকে আমি কতটা ভালোবাসি সেটা তুই বুঝবি না। এই বলে ইবতিসাম ব্যালকনিতে চলে যায়। সিগারেট জ্বালিয়ে সিগারেট টানতে থাকে। আর ইনায়া কেমন একটা লাগছিল, কারণ ইনায়ার কাছে কোথাও একটা মনে হচ্ছিল ইবতিসামের কথাগুলো সত্য। কারণ তার চোখ দেখে তেমনটাই মনে হচ্ছিল। মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। এদিকে
এদিকে ইবতিসামের উপর সেদিন অ্যাটাক করা গ্যাংটা ছিল ব্ল্যাক হান্ট গ্যাং, যারা নারী পাচার করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা মেয়েদের আর তাছাড়া ড্রাগসের কেনা বেচাও করে, আর তাদের কাজে বাধা হয়ে দাঁড়ায় ইবতিসাম নিজের তৈরি করা গ্যাং। সেই জন্য সেদিন অ্যাটাকটা হয়েছে। ইবতিসাম এই গ্যাং লিড করে, এটা তার পরিবারের কেউ জানে না। ইনায়া একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। বের হয়ে ব্যালকনিতে দেখে ইবতিসাম নেই, আর দরজাটাও লক করা। একটু পর ইনায়া চুল আঁচড়াচ্ছিল, এমন সময় ইবতিসাম রুমে ঢুকে। সেই সময় ইনায়ের হাত থেকে চিরুনি পড়ে যায়। ইনায়া চিরুনিটা নিচ থেকে উঠাতে নেয়। জামাটার গলা বড় হওয়ায় ঝুঁকে থাকার কারণে ক্লিভেজ দেখা যাচ্ছে। ইবতিসাম সেই অবস্থায় ইনায়াকে দেখে ফেলে। ইবতিসামের শ্বাস আটকে আসার উপক্রম। ক্ষণিক পরে ইবতিসাম ইনায়ের কাছে এসে ইনায়ের কোমর জড়িয়ে নেয়। ইবতিসাম ইনায়ের ঘাড়ে মুখ রেখে তার ঘাড়ে কিস করতে থাকে। তার চুলের স্মেল নিচ্ছিল। ইনায়া যেন নেশাগ্রস্ত হয়ে পড়ছিল সেই সময়টা ইবতিসামের ছোঁয়ায়। ইবতিসামের হাত ইনায়ের ড্রেসের মধ্যে ঢুকে গিয়েছে। ইনায়ের বুকে ছোঁয়া মাত্রই ইনায়ের হুঁশ আসে। ইনায়া ছিটকে দূরে সরে যায়, আর ইবতিসামও বুঝতে পারে কি করতে যাচ্ছিল সে। নিজের প্রতি রাগ হয়, কেন সে কন্ট্রোল করতে পারল না নিজেকে। ইবতিসাম রুমে আসে ইনায়ার জন্য স্যুপ নিয়ে। মেয়েটা কাল থেকে কিচ্ছু খায়নি। যে ইবতিসাম নাকি কোনোদিনও কারো জন্য এত ভাবেনি, কে খাবার খেলো না খেলো তা নিয়ে কখনো মাথা ঘামায়নি, সে আজকে নিজে হাতে খাবার নিয়ে এসেছে। ইবতিসাম এসে দেখে ইনায়া শুয়ে আছে। ইনায়াকে ডাকে। ইনায়া বলে, আমি খাবো না। আমি কিন্তু বারবার বলবো না, আমাকে রাগিও না, চুপচাপ খেয়ে নাও। এমনি যে শরীর তোমার, না খেয়ে থাকলে এরপর শুধু কঙ্কালের মতোই লাগবে। ইবতিসাম চামচ ধরে ইনায়ার সামনে। ইনায়ার কথা না বাড়িয়ে খেয়ে নেয়। এরপর ইনায়া যে যে জায়গায় ব্যথা পেয়েছে সে সেখানে মলম লাগিয়ে দেয়, আর ইনায়া একটু পর ঘুমিয়ে যায়। কারণ ইবতিসাম খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। কারণ ইনায়ার ঘুমের প্রয়োজন, আর কাল থেকে কান্নাকাটি করেছে অনেক, আর শরীরও দুর্বল। এদিকে ইবতিসাম নিচে আসে, আর আহানও আছে। তার সাথে সেই গ্যাংয়ের বিষয়ে আলোচনা করতে থাকে। আহান জানায় বাংলাদেশ থেকে অনেক মেয়েই পাচার করেছে সেই গ্যাং। ইবতিসাম জানায় সব ডিটেলস বের করতে সেই গ্যাংটার। পরের দিন ইবতিসাম ইনায়াকে নিয়ে তার মামার বাড়িতে যায়, যেখানে গিয়ে ইনায়া তো তার মামাকে দেখে কেঁদে ফেলে। ইনায়ার মামারও খারাপ লাগে যে পরিস্থিতির মধ্যে মেয়েটার বিয়ে হলো, তবে ইবতিসামের উপর ভরসা রয়েছে, সে ইনায়ার খেয়াল রাখবে। এরপর ইবতিসাম ইনায়ার মামার সাথে বসে কথা বলতে থাকে। ইনায়া তার মামির কাছে যায় দেখা করতে। এরপর ইনায়ার মামি ইনায়াকে দেখে বলে, বিয়ে হয়ে গেছে, কথাটা মাথায় রাখিস তুই। এবার বিয়ে ভেঙে আমাদের বাড়িতে আবার থাকার প্ল্যান করিস না। আর তোর জন্য যেন আমার মেয়ের শ্বশুর বাড়িতে তার সংসারে প্রভাব না ফেলে। ইবতিসাম যেমনই হোক, তার সাথে তোর বিয়ে হয়ে গেছে, এটা সত্যি। আর ইবতিসাম আনিশার ভাসুর হয়, তাই তুই এমন কোনো আচরণ করিস না যাতে আনিশার ওপর তার কোনো প্রভাব ফেলে। ইনায়ার খারাপ লাগে, তার কি দোষ এসবে। এরপর ইবতিসাম ইনায়াকে নিয়ে আসে। ইনায়া আসতে না চাইলে চোখ রাঙে আর বলে, রাগিও না আমায়। ইনায়া তো বুঝে গেছে রাগলে খারাপ হবে, আর ইনায়ার মামির কথাও তখনকার বলা কথাগুলো মনে আসছিল, তাই ইনায়া চলে আসে ইবতিসামের সাথে। বাড়ির সবাই মেনে নেয় সবটা, কারণ যেখানে ইবতিসামের বিয়ে নিয়ে সবার এত চিন্তা ছিল, সেখানে ইবতিসাম নিজে থেকেই বিয়ে করেছে। ইনায়াকে নিয়ে সেই বাড়িতে যেতে বলে। ইবতিসাম জানায় এখন না, কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিনে ইনায়াকে ইবতিসাম নিজের মতো থাকতে দিয়েছে, ইনায়ার কাছে খুব একটা যায়নি। ইনায়া যখন ঘুমিয়ে থাকতো গভীর রাতে ইবতিসাম এসে ইনায়াকে মুগ্ধ হয়ে দেখে, আর কপালে চুম্বন এঁকে দিয়ে যেত। ইনায়াকে ইবতিসাম বলে, চলো বাইরে যাব। এই বলে ইনায়াকে নিয়ে ইবতিসাম নিজের ড্রাইভ করে নিয়ে যায় একটা সুন্দর নিরিবিলি জায়গায়। সেখানে গাড়ি থেকে নেমে ইনায়াকে নিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। ইনায়ার জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, কারণ সে সবসময় এমন জায়গায় আসতে চাইতো। তবে ইবতিসাম কিভাবে জানলো তার এমন জায়গা পছন্দ, এটা ইনায়া ভাবতে থাকে। ইবতিসাম ইনায়ার মুখ দেখে বুঝতে পারে ইনায়ার ভালো লাগছে, আর ইনায়া প্রাণবন্ত স্বভাবের মেয়ে এটাও বুঝতে পারে। ইনায়া একটা প্রজাপতি দেখে সেটা ধরতে নেয়, পারে না, আবার ধরার চেষ্টা করতে থাকে। আর সেই সুন্দর দৃশ্য দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিল ইবতিসাম। ইবতিসাম মনে মনে ভাবে ইনায়া তার জীবনে এক আলো, যে তার অন্ধকার চিন্তা থেকে বের করে নিয়ে এসেছে। আর ইবতিসাম ভাবে নি কাউকে এতটা ভালোবেসে ফেলবে। ইনায়ার কাছে এসে ইবতিসাম ইনায়ার হাতটা ধরে হাঁটতে থাকে। বর্ষা মৌসুম হওয়ায় বৃষ্টিটা প্রতিদিনই হচ্ছিল, আজকেও হলো। ইনায়া আর ইবতিসাম গাড়ি অবধি পৌঁছাতে পৌঁছাতে তারা ভিজে যায়। কিছু পথ ড্রাইভ করার পর এত বৃষ্টি হচ্ছিল, সামনে কিছু দেখা যাচ্ছে না।
তাই ইবতিসাম গাড়ি থামিয়ে রাখে, বৃষ্টি কমার অপেক্ষা করতে থাকে। এদিকে ইনা দিকে সে তাকাচ্ছে না, কারণ ইনা ভিজা অবস্থায় আরও মোহনীয় লাগছে। তাই চায় না ইবতিসাম কন্ট্রোল হারিয়ে ফেলুক। জোরে বজ্রপাত পড়ায় আর কিছুটা দূরে গাছ ভেঙে পড়ায় বিকট শব্দ হয়। ইনায়া ভয়ে একদম ইবতিসামের কোলে উঠে পড়ে। সে তো বুঝতেই পারে না কই আছে সে। ইবতিসামের কাছে ইনায়া নিজে থেকে চলে আসে। ইনায়া ইবতিসামের এত কাছে থাকা ইবতিসামের ধৈর্য ভেঙে যায়। ইবতিসাম ইনায়ার গলায় মুখ গুজে দেয়। ইবতিসামের স্পর্শে আর ইবতিসামের শরীরের ঘ্রাণে একদম মাতাল মাতাল লাগছিল। তবে তার হুঁশ ফিরে তার অবস্থান সে বুঝতে পারে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়, কারণ ইবতিসাম ইনায়াকে নিয়ে ব্যাকসিটে চলে যায়। ইনায়াকে শুইয়ে দেয়। ইনায়ার জামাটা চেন খুলে নিচে নামিয়ে দেয় আর ইনায়ার বুকে ঘাড়ে গলায় কিস করতে থাকে। ইনায়ার দিকে তাকিয়ে দেখা ইনায়া কাঁদছে। ইবতিসাম তখন উঠে গিয়ে বলে, কান্না করতে হবে না, আমি তোমাকে আর কিছু করব না। তোমার অসম্মতিতে তোমার কাছে আসব না। তুমি নিজে থেকে যেদিন আমার কাছে আসবে সম্মতি সহ, সেদিন তোমাকে কাছে নিব। সেদিনের পর একদিন কেটে যায়। ইনায়াকে নিয়ে ইবতিসাম ওই বাড়ি যাবে। আজ ইনায়া একটা গোলাপি শাড়ি পরে রেডি হয়ে নেয় আর ইনায়াকে অনেক সুন্দর লাগছে। ইবতিসামও রেডি হয়ে নেয়। ইবতিসাম একটা নেভি ব্লু শার্ট পরেছে আজ, হাতে ব্র্যান্ডের ঘড়ি, নীলাভ চোখ। ইনায়ার চোখ বারবার ইবতিসামকে দেখছিল। ইনায়া নিজেই বিরক্ত হয়ে যায়। না চাইতেও কেমন ওই দিকে চোখ চলে যাচ্ছে। চৌধুরী বাড়িতে আজকে একদিন হলো ইনায়া এসেছে। ইবতিসাম আর ওই বাড়িতে নিয়ে যায়নি, ভেবেছে এখানে থাকলে ইনায়ার মনটাও ভালো হবে। আর ইবতিসাম সেদিন রাতে বাড়ি ফিরেনি, কাজ আছে বলে বের হয়েছে। ইনায়াকে সবাই ভালোভাবে গ্রহণ করে নিয়েছে। আর মিসেস রেহানা ইনায়া একদম সব সময় কি লাগবে, কোনো সমস্যা হচ্ছে কিনা সব খেয়াল রাখছেন। তিয়াশা আর রেহানের সাথেও ভালো সময় কেটেছে। এদিকে আনিশার ভালো লাগছে না, সবাই মিলে মাতামাতি করছে এত ইনায়াকে নিয়ে তিয়াশা এসেছে রুমে, গল্প জুড়ে দিয়েছে। এমন সময় মিসেস রেহানা এসে বলে, তোরা খাবার খাবি না? গল্প তো অনেক হলো। মিসেস মীরা রুমে ঢুকতে ঢুকতে বলে, খাবার নিয়ে এসেছি এখানেই। এরপর মিসেস মীরা তিশাকে খাইয়ে দেয়, সেটা দেখছিল ইনায়া। মিসেস রেহানা বিষয়টা বুঝতে পারে। তিনি নিজে খাবারের প্লেট হাতে নিয়ে এক লোকমা ধরে ইনায়াকে বলে, তোমার মা নেই তো কি হয়েছে? আমি তো আছি, আমি তোমার মা আজকে থেকে। ইনায়ার চোখে পানি চলে আসে একদম। সে অনেকদিন এমন ভালোবাসা পায় না, এমন মমতা পায় না। মা বলে জড়িয়ে ধরে ইনায়া। সারাদিন শাড়ি পরেছিল, তাই পাল্টে 3 পিস পরে নিবে। আর রুমে কেউ নেই, তাই রুমে চেঞ্জ করতে থাকে। এমন সময় ইবতিসাম রুমে ঢুকে আর দেখে ফেলে এই অবস্থায় ইনায়াকে। ইনায়া তো উল্টো দিকে ঘুরে যায়। ইবতিসাম কি করবে বুঝতে পারে না, বিব্রতকর পরিস্থিতি একটা। ইবতিসাম রুম থেকে চলে যায়। ইনায়ার ইবতিসাম এতদিন আলাদা রুমেই ছিল, তবে এখানে তো ইনায়া জানায় তার সমস্যা নেই এক রুমে থাকতে। ইনায়ার ইবতিসাম শুয়ে পড়ে, দুইজন দুদিকে ঘুরে। ইনায়া ঘুমিয়ে যায়, ইবতিসাম ঘুমায় না। সে অপেক্ষা করতে থাকে কখন ইনায়া ঘুমাবে। ইনায়াকে টেনে নিজের কাছে নিয়ে এসে আর ইনায়ার চুলে ঘ্রাণ নিতে থাকে আর ইনায়ার শরীরের ঘ্রাণ নিতে থাকে। মাই মন, মাই লাভ, ইউ নো হোয়াট ইউ মেক মি ফাকিং ক্রেজি বেবি, ইউ আর মাই ফেভারিট থিং টু ডু। এইগুলো বলতে থাকে আর ইনায়ার ঘ্রাণ নিতে থাকে। সকালে ইনায়া ঘুম থেকে উঠে দেখে ইবতিসাম নেই। ইনায়া ভাবে, কোথায় গেল উনি? কখন আসেন কখন চলে যায় বুঝিও না। আজকে বাড়িতে আরশ এসেছে। আরশের সামনে যেতে ইনায়ার একটু ইতস্তত বোধ হচ্ছিল, তবে আরশ এসে নিজে থেকেই কথা বলে আর বলে যা হয়েছে তাতে তাদের কোনো দোষ নেই, হয়তো ভাগ্যে এটাই ছিল। সন্ধ্যায় ইবতিসাম আজ তাড়াতাড়ি চলে আসে। এসে আরশকে দেখে, যেটা দেখেই ওর রাগ হয়। শুধু মনে হয় আরশ আর ইনায়া এক বাড়িতে, কোনো কিছু না বলে সোজা চলে যায় ইনায়ার কাছে, হাত ধরে সোজা বাড়ি থেকে বের হতে লাগে। আরশ ফুপির একমাত্র ছেলে, আর তার ফুপি আরশের কিছু হলে ভেঙে পড়বে অনেক। আর ইবতিসামের সাথে ইনায়ার বিয়ের পর আরশ আর কখনো কিছুই করবে না, এটা সে ইবতিসাম জানে। তবুও সহ্য হচ্ছে না আরশ আর ইনায়াকে এক বাড়িতে। আরশ পিছু ডাকে, দাঁড়াও ভাইয়া, তুমি হয়তো ভাবছো ইনায়াকে নিয়ে, মানে ভাবিকে নিয়ে আমার মনে এখনো কিছু রয়েছে। আমার মনে কিচ্ছু নেই এখন। আর যখন শুনেছি তোমাদের বিয়ে হয়ে গেছে, আর আমি কখনো তোমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না। আমি ফ্রান্সে চলে যাচ্ছি। আমি এসেছি তোমাদের সাথে দেখা করতে, শুধু অন্য কোনো কারণ নেই। তুমি যেও না প্লিজ, বাড়ির সবাইকেও বলো না যেতে। কিছুদিন কেটে যায়। ইনায়ার সময় ভালোই কাটছে, সে বিয়েটা মেনে নিয়েছে। আর সেই সাথে ইবতিসামের প্রতি একটা অনুভূতিও তৈরি হয়েছে। ইবতিসামের ভালোবাসা, যত্ন
আগলিয়ে রাখা সবকিছুই ইনায়ার ভালো লাগে। ইনায়া চায় এখন ইবতিসামের সাথে সবটাই ঠিক করে নিতে। ইনায়া আজকে ইবতিসামের সাথে কথা বলবে, সে জানাবে ইনায়া তাদের বিয়েটা মেনে নিয়েছে। আজকে কেন যেন ইনায়ার সাজতে ইচ্ছা করছে ইবতিসামের জন্য। ইনায়া একটা লাল কালারের শাড়ি পরে নেয়, সাথে হালকা সাজ, এতেই যেন ইনায়াকে ভীষণ সুন্দর লাগছে। এদিকে ইবতিসাম আজকে একটা ক্লাবে এসেছে সেই গ্যাংটার ব্যাপারে তথ্য নিতে। তাদের কাছে খবর আছে এখানে সেই ব্ল্যাক হান্টার গ্যাংয়ের বাংলাদেশ শাখার যে সব কিছু ডিল করে দেয়, মেয়েদের পাচার করে, সেই লোক এই ক্লাবে নিয়মিত আসে। তাই তাকে ধরতে এখানে এসেছে। কারো যেন সন্দেহ না হয় সেজন্য ইবতিসাম বসে আছে একটা সোফায় আর হাতে মদের গ্লাস। আহান সামনে গিয়ে ডান্স করছে আর নজর রাখছে। ইবতিসামের গায়ের উপর এসে ঢলে ঢলে পড়ছে একটা মেয়ে। হে হ্যান্ডসাম, চলো আজকাল রাতের এনজয়টা আমার সাথে করো। তুমি ভীষণ হট অ্যান্ড সেক্সি, চলো। Fuck, don't touch me. I am married. I love my wife. She is my moon and she is most beautiful in the world. I don't have any interest. Now you can go. শেষের কথাটা বলার সময় ইবতিসাম জোরে বলে আর হাতে থাকা গ্লাসটা ভেঙে ফেলে। চারিদিকে জোরে মিউজিক চলছে, এদিকটা কেউ খেয়াল করেনি। মেয়েটা ভয় পেয়ে চলে যায়। আহান দেখতে পায় সে লোকটা এসে গেছে, তাই সে লোকটার সাথে ভাব জমাতে এগিয়ে যায় আর ডান্স করতে থাকে লোকটার পাশে। ইবতিসাম ইশারা করে কিছু একটা বোঝায় আহানকে। আহান গিয়ে লোকটাকে বলে, হেই ব্রো, তুমি তো দেখি ভালোই ডান্স করো, চলো ড্রিঙ্কস নিই। বলে আহান লোকটাকে নিয়ে চলে আসে ড্রিঙ্ক সাইডে আর সুযোগ বুঝে ঔষধ মিশিয়ে দেয়। লোকটা দেখে ফেলে আর আহানের মাথায় বন্দুক ঠেকায়, বলে, আমার সন্দেহ হয়েছিল প্রথমেই তোকে। এদিকে পিছন থেকে ইবতিসাম এসে লোকটিকে বন্দুক ধরে আর আরো লোক এসে ঘিরে নেয়। এমন সময় ইবতিসামের ফোন আসে, দেখে ইনায়া কল করেছে। ইনায়ার আগে কখনো কল করেনি, আজকে কেন কল করলো? ইবতিসাম সব ফেলে ইনায়ার ফোনটা ধরে। হ্যালো। আপনি কোথায়? বাড়িতে আসবেন কখন? হ্যাঁ, আসছি আমি। ইবতিসাম আহানকে সবটা সামলাতে বলে চলে যায় তাড়াহুড়ো করে। সবাই তো অবাক, কি হলো হঠাৎ? ইবতিসাম তার ব্ল্যাক মার্সিডিসটা নিয়ে বেরিয়ে পড়ে। অনেক ফাস্ট গাড়ি চালিয়ে এসেছে, তার মন তাকে আজকে কল করেছে। রুমে ঢুকেই দেখে ইনায়া বসে আছে, তার পা যেন স্থির হয়ে গেছে। মেয়েটা কি মেরে ফেলবে নাকি? তাকে এ কেমন রূপ, তাকে মেরে ফেলার ইচ্ছা। এখন সে কি করবে? ইনায়া লক্ষ্য করে ইবতিসামের হাত কাটা। এ কি, আপনার হাত কাটলো কিভাবে? ইস, এদিকে আসুন। ইবতিসামের হাতটা ব্যান্ডেজ করে দেয় ইনায়া, আর ইবতিসাম তো ইনায়াকে দেখতে ব্যস্ত। মেয়েটার হলো কি আজকে এমন আবেদনময় লাগছে কেন? তাহলে কি? ইবতিসামের চতুর মস্তিষ্ক ধরে ফেলে। ইবতিসাম সাথে সাথে ইনায়ার কোমর চেপে তার সাথে মিশিয়ে নেয় আর গলার ভাঁজে মুখ ডুবায়। ইনায়া নেশাগ্রস্ত হয়ে পড়ে ইবতিসামের স্পর্শে। তবে ইনায়ার হঠাৎ খেয়াল হলো ইবতিসামের শার্টে লিপস্টিকের দাগ। সে যা বুঝার বুঝে নিল আর ইবতিসামকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলে, ইবতিসামের অনেক খারাপ লাগে। ইবতিসামের নিরেট বনিয়া চূর্ণ হয়, বুকের ভিতর ক্লেশে জোয়ার ধরে আসে। ইনায়ার দিকে তাকিয়ে শুধু এইটুকুই বলে, আমি তোমাকে ভালোবাসি ইনায়া। তোমাকে দেখার পর অন্য কোনো নারীকে ছুঁয়ে দেখিনি। তুমি আমাকে জিজ্ঞেস করতে সবটা বলে দিলাম, কিন্তু তুমি। আর কিছু না বলে চলে যায় বাড়ি থেকে। আর ইনায়াও বিছানায় শুয়ে কাঁদতে থাকে। ইনায়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। নির্জন একটা জায়গায়, জনমানব শূন্য, আর সেই জায়গায় রাজকুমারী বন্দী হয়ে আছে আর তাকে মুক্ত করতে এসেছে এক রাজকুমার। রাজকুমারকে দেখে রাজকুমারী জড়িয়ে ধরে আর বলে এখান থেকে নিয়ে যেতে। রাজকুমারটি তাকে ঘোড়ায় পিঠে করে নিয়ে আসে এক সুন্দর জায়গায়, যেখানে চারিদিকে আলো আর ফুলের সমারোহ। রাজকুমারী খুশি হয়ে যায়, এতদিন সে বন্দী ছিল, তার কাছে এখন এই মুহূর্তটা ভীষণ সুন্দর লাগছে। পেছনে ফিরে দেখে রাজকুমার তার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে তার কাছাকাছি এসে একে অন্যকে চুম্বন করছে। ইনায়া ধরফরিয়ে উঠে পড়ে। সে স্বপ্ন দেখছিল, আর এমন একটা স্বপ্ন কেন দেখলো ভাবতেই লজ্জা লাগছে। স্বপ্নের রাজকুমারটা ইবতিসাম ছিল। পরক্ষণে মনে পড়ে যায় আজকে সব ঘটনা। ইনায়ার মনটা বিষাদে ছেয়ে গেল। সাথে সাথে এদিকে ইবতিসাম তার বাড়িতে গিয়ে একের পর এক সিগারেট জ্বালিয়ে টেনে যাচ্ছে। কেটে যায় কয়েকদিন। এই কয়েকদিনে ইবতিসাম একবারের জন্য বাড়ি ফিরেনি। আর ইনায়ারও মন ভালো নেই, খাওয়া দাওয়া করে না ঠিক মতো, চোখের নিচে দাগ পড়ে গেছে। বাড়ির সবারই চোখে পড়েছে ব্যাপারটা। বাড়ির ছেলে বাড়ি ফিরছে না, আর এদিকে বাড়ির বউটারও কি অবস্থা। যদিও এসব ওদের হাজব্যান্ড ওয়াইফের ব্যক্তিগত ব্যাপার, মিসেস রেহানা তাও ইনায়াকে ডেকে বলেছে সমস্যা হলে মিটিয়ে নিতে। আহান ইবতিসামের সাথে এতদিন কাজ করেছে, সে একটু হলেও বুঝতে পারে। তাই ইবতিসামকে বলে, বস আমি জানি ম্যাম আর আপনার মধ্যে সমস্যা হয়েছে, আর আপনার অবস্থা ভীষণ খারাপ, প্লিজ খুলে বলুন কি হয়েছে। ইবতিসাম বলে সবটা। ইনায়া ভুল বুঝছে। আহান সব শুনে ইনায়ার কাছে গিয়ে বলে, ম্যাম আমি জানি স্যার আপনাকে কতটা ভালোবাসে,
আর আপনি আসার পর স্যার অন্য কোনো মেয়ের সাথে একটা দিনের জন্য রাত্রি যাপন করেনি। আর না সেদিন কিছু হয়েছে, সবটা ভুল বোঝাবুঝি। আর খুলে বলে ক্লাবের কথাগুলো সেদিনের। তিয়াশা খেয়াল করে ইনায়ের এই অবস্থা, আর ইবতিসামও বাড়ি ফিরে না। আরে তিয়াশা আসো। ভাবি, কিছু কথা ছিল। আমি জানি তোমার আর ভাইয়ার মধ্যে কিছু সমস্যা হয়েছে, আর তুমি হয়তো ভাইয়াকে মেনে নিতে পারছো না। ভাবি, আমি বোন বলে বলছি না, ভাইয়া ভালো মনের মানুষ আর তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি জানো না ভাইয়া তোমাকে ভালোবাসার পর কতটা পরিবর্তন হয়েছে। আগে কখনো বাড়ির সবার সাথে খেত না, আর তুমি আসার পর ডাইনিংয়ে একসাথে খাবার খায়, আর তোমাকে নিয়ে কত ভাবে তুমি জানো না। আমাকে আলাদা করে ডেকে বলে গেছে তোমার কি লাগবে না লাগবে সব খেয়াল রাখতে। তুমি আমি সমবয়সী বন্ধুর মতো, তাই আমাকে নিঃসংকোচে বলতে পারবে সব। যে ভাইয়া নাকি কখনো কারো পরোয়া করতো না, কারো কথা শুনতো না, সব কিছু জোর করে নিজের করে নিত, আর সেই ভাইয়াই দেখো তোমাকে কত সময় দিয়েছে। আর মনে হয় তুমি একমাত্র যাকে ভাইয়া বোঝার চেষ্টা করেছে, আর তোমার প্রায়োরিটি অনেক ভাইয়ার কাছে। মনে আছে সেদিন বাগানে আমি আর তুমি গাছ লাগাচ্ছিলাম, আর কিছু বকাটের ছেলে যাচ্ছিল রাস্তা দিয়ে, দূর থেকেই তোমাকে দেখে বাজে কথা বলেছিল। ভাইয়া কান অব্দি চলে গেছে, ওদের শিক্ষা দিয়ে দিয়েছিল একদম। সবচেয়ে বড় কথা, ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসে। প্লিজ তুমি ভাইয়াকে মেনে নাও। বলেই তিয়াশা চলে যায়। ইবতিসাম বসে আছে ব্যালকনিতে, এক হাতে মদের বোতল, আরেক হাতে সিগারেট। সেই সময় বড় মাস্টার বেডরুমে দরজা খুলে প্রবেশ করলো এক মানবী, যার পদধ্বনিতে বক্ষপিঞ্জরে আঘাত হানলো। অপ্রত্যাশিত ব্যক্তিকে দেখলো ইবতিসাম ভাবেনি ইনায়া আসবে। কথাগুলো অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল ইনায়া। ইবতিসাম এতক্ষণ ইনায়াকে দেখছিল। মনে হলো মরুভূমির মধ্যে এক পশলা বৃষ্টি এসে পড়েছে। কাছে এসে ইনায়া একদম কাছে টেনে নিল। কোনো কিছু বুঝে ওঠার আগে ঠোঁটের মিলন ঘটল, পান করল প্রেয়সীর অমৃত সুধা। সেকেন্ড গড়িয়ে মিনিট অতিক্রম হলো। ঠিক কতক্ষণ সময় ঠাউর করা গেল না। এরপর ইবতিসাম ছেড়ে দিল। ইনায়ার দিকে তাকিয়ে দেখলো বুকটা খাখা করে উঠল। মেয়েটা এই হাল কেন? সে কি খাওয়া দাওয়া করেনি? তাহলে আমার শোকে কি এই হাল? ভাবতে স্মিত হাসির রেখা দেখা দিল ইবতিসামের মুখে। এই প্রথম ইনা ইবতিসামের নাম ডাকলো। ইবতিসামের কাছে মনে হলো এত সুমধুর ধ্বনি আগে শুনেনি। তার নামটি এই কণ্ঠে এত সুন্দর লাগলো। বক্ষপিঞ্জরে শীতল হাওয়া বয়ে গেল। আচ্ছা, এই মেয়ে তাকে আর কতভাবে ঘায়াল করবে? হুশ, কোনো কথা নয়। বলেই ইনায়াকে বেডে নিয়ে গেল এবং ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তুই জানো আমি তোমাকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে অন্য কোনো নারীর দিকে ফিরেও দেখিনি, আর ছোঁয়া তো দূর। আমি এমনটা ছিলাম না জানো। লন্ডনে যখন পড়তে গেলাম, সেখানে থাকা ইউনিভার্সিটি এর তরুণীরা নিজে থেকে আমার সাথে রাত কাটাতে চাইতো, আর আমি সুদর্শন হওয়ার আমি থাকতাম আকর্ষণের কেন্দ্রবিন্দু। একদিন একটা ক্লাবে গিয়েছিলাম, সেখানে থাকা এক ক্লাসমেট আমারই ছল করে ড্রাগ দিয়ে দিয়েছিল, আর আমিও হিতাহিত জ্ঞান হারিয়ে ইন্টিমেট হয়ে পড়ি। আর আমিও ছিলাম একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, চাহিদা আমার মধ্যেও ছিল। সব পুরুষের পক্ষে সম্ভব হয় না যখন নিজে থেকে কোনো নারী এভাবে ইন্টিমেট হতে চায়। কতক্ষণ ধরে রাখা যায় আর কয়জনই বা পারে? তবে কারো ভালোবাসে আসক্ত হয়ে গেলে সেই পুরুষই হয়তো নিজেকে বদলে ফেলতে পারে। এভাবেই আমার জীবনে কালো একটা অধ্যায় শুরু। তবে আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। ইনা একটু নড়ে উঠে। ক্লাম ডাউন মোম, আমাকে একটু ঘুমাতে দাও না প্লিজ, অনেকদিন ঘুমাই না আমি। এই বলে চোখ বুজে ইবতিসাম। ইনা ইবতিসামের বলা কথাগুলো ভাবছিল, আর ইবতিসামের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। ইবতিসামকে দেখে মনে হচ্ছে কতকাল পরে ঘুমিয়েছে, যেন নিষ্পাপ শিশুর মতো লাগছে একদম। ইনা সকালে উঠে নাস্তা বানায় নিজ হাতে, এসে ইবতিসামকে খাইয়ে দেয়। সারাদিন ইনা আর ইবতিসাম একসাথে ছিল। ইবতিসামের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা ইনায়াকে বলেছে, আর ইনা ইবতিসামের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সন্ধ্যার দিকে ইবতিসাম একটু বাইরে যায়, কাজ আছে বলে। ইনা বেলকনিতে দাঁড়িয়ে আছে। সে বাইরে বৃষ্টি দেখছে। মনে হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো তার শরীর ছুঁয়ে দিক। বৃষ্টিতে ভিজবে। হ্যাঁ, ইনা এখন বৃষ্টিতে ভিজবে। দৌড়ে চলে যায় ছাদে বৃষ্টিতে ভিজতে।
ইনায়ার পরনে থাকা শুভ্র রঙের শাড়ি নিমিষেই ভিজে গেল, ইনায়ার মতো ভিজতে থাকলো। ইবতিসাম বাড়ি এসে ইনায়াকে কোথাও পেল না। তার মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে ইনায়াকে না পেয়ে। হঠাৎ মনে হলো ছাদে দেখেনি, সিঁড়ি বেয়ে চলে যায় ছাদে। বৃষ্টিতে ভিজে একদম শরীরে থাকা শাড়ি লেপ্টে আছে ইনায়ার শুভ্র রঙা শরীরে। জমে থাকা বৃষ্টির কণা যেন মুক্তদানার মতো চকচক করছে। মুগ্ধতা নিয়ে ইনায়াকে দেখতে থাকলো। একটু আগে হওয়া অস্থিরতা নিমিষেই কেটে গেল। ইনায়া ভিজতে লাগলো। হঠাৎ একজনের উপর নজর যেতেই ঢোক গিলল। ইবতিসামের চাহনি দেখে ইবতিসাম ইনায়ার কাছে এসে ইনায়াকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। বুকটা ধক করে উঠল ইনায়ার। ইবতিসাম ইনায়ার ঠোঁটে ঠোঁট মিলিয়ে নিল, কিস করতে থাকলো। ইনায়াকে রেসপন্স করতে দেখে অবাক হয়ে গেল ইবতিসাম। তবে কি ইনায়ার সম্মতি আছে ভেবেই বাঁকা হাসলো। বুঝে নিল চতুর মস্তিষ্ক, তবু জিজ্ঞাসা করে নিবে ভাবল। কানের কাছে গিয়ে ইনায়া, এত আস্তে ডাক দিল মনে হলো ইবতিসাম নিজে শুনতে পারছে কিনা। ডিপ ভয়েসে, ইনায়া, আমার রঙে তোমাকে রাঙাতে চাই, তোমার রন্ধ্রে রন্ধ্রে ভালোবাসার পরশ আঁকতে চাই, দিবে কি অনুমতি? কথাগুলো বলার সময় ইবতিসামের ঠোঁট স্পর্শ করছিল ইনায়ার কানে। ইনায়ার তনুমন কেঁপে উঠল। দুইজনেই ভিজে একাকার। ইনায়া ইবতিসামের বুকে মাথা রাখলো। এতেই যা বুঝার বুঝে ফেলল ইবতিসাম। পাজা কোলে তুলে নিল তার অতি প্রিয় নারীকে, বিছানায় বসিয়ে দিল ইনায়াকে। ইনায়া দৌড়ে গেল জানালার পাশে। ইবতিসাম পেছন থেকে এসে ইনায়াকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে ইনায়ার ব্লাউজটা খুলে ফেলে পেছন দিক থেকেই। ইবতিসাম ইনার দাঁত দিয়ে টেনে খুলতে চেষ্টা করলো। ইনারটা নিচে পড়ে যায়। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় ইনায়ার পিঠ। নগ্ন ইনায়াকে বিছানায় শুইয়ে দিল। পায়ের মধ্যে চুমু দিতে ইনায়ার সারা শরীরে শিহরণ জেগে ওঠে। শাড়ির কুচিতে টান দিতে দিতেই খুলে গেল পুরো শাড়িটা। ইনায়াকে নিয়ে বেডে শোয়ায়। ইবতিসাম রিমোটের সাহায্যে পর্দা নামিয়ে নিল জানালার। ইউ আর মেক মি ফাকিং ক্রেজি, ডোন্ট ব্লেম মি ফর ইয়োর ফিকোসিস, ইউ আর মাই ফিকোসিস। ইনায়ার গলার ভাঁজে গালে নাকে বুকে চুমুতে ভরিয়ে দিল। ইনায়া ইবতিসামের চুল খামচে ধরল। ইবতিসাম ইনায়া আর নিজেকে ব্ল্যাঙ্কেট দিয়ে অর্ধেকটা শরীর ঢেকে দিল। তারপর পাড়ি দিল নিজেদের ভালোবাসার রাজ্যে। দুটো সত্তা যেন এক হলো। ভালোবাসার দুটো মানুষ একে অপরের মাঝে ডুব দিল। আর সাক্ষী হয়ে রইল বর্ষণের রাত, যে বর্ষণে লেগেছিল প্রণয়ের ছোঁয়া। ইনায়ার নগ্ন শরীরে চাদর মুড়িয়ে শুয়ে আছে ইবতিসামের বুকে। ইনায়ার আজকের কথা ভেবে মুখে রক্তিম আভা ছড়িয়ে গেছে। ইবতিসাম আজকে কতটা পাগলামি করেছে, মানুষটাকে সামলাতে হিমশিম খেয়ে গেছে। ইনায়ার সারা শরীরে ব্যথা হয়ে গেছে। ইবতিসাম ইনায়ার দিকে তাকাতেই মুচকি হাসলো ইনায়ার শরীরে তার দেওয়া দাগ দেখে। ইয়োর ভয়েস মেক মি অ্যাটম সিং বেবি। ইনায়ার বুকটা ধক করে উঠল এমন কথায়। সে তো ভাবেনি তার জীবনে এমন একজন মানুষ আসবে, তাকে এত ভালোবাসবে। ভাবতে ভাবতে উপলব্ধি করলো সে শূন্যে ভাসছে। মানে ইবতিসাম ইনায়াকে কোলে নিয়ে ওয়াশরুমে যাচ্ছে। এ কি, ছাড়ুন, ওখানে কেন নিয়ে যাচ্ছেন? রোমান্স করতে। ইনায়া লজ্জা পেয়ে মাথা মুখ গুজলো ইবতিসামের নগ্ন বুকে। ইবতিসাম সোজা গিয়ে ইনায়াকে রাখলো শাওয়ারের নিচে। শাওয়ার ছেড়ে দিতেই ইনায়ার শরীরে জ্বালা শুরু হয়। ইবতিসামের দেওয়া দাগগুলো পানি পড়তেই জ্বলে ওঠে। কিছু সময় পর ইবতিসাম ইনায়ার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। লিকুইড সোপ ঢেলে দিল। পুরো বাথটাব ফেনায় ভরে গেল। ইনায়ার টাওয়েল খুলে দিল। ইনায়ার এসব কিছুতে ভীষণ লজ্জা লাগছিল, তাই সে উঠে যেতে লাগে। ইবতিসাম ততক্ষণে নিজেও জামা খুলে বাথটাবে চলে যায় আর ইনায়াকে টান দিয়ে ফেলে দেয়। ইনায়া গিয়ে পড়ে ইবতিসামের বুকে। তুমি তখন কি বলতে চেয়েছিলে? আমি আজকে কি? আপনি আজকে অনেক জ্বালিয়েছেন। দাও এখন আদর করে দেই। জ্বালিয়েছি বলছো? কোথায় কোথায় দেখি একটু। ইনায়ার কান গরম হয়ে গেল। কি সব বলছে? নিজে এতক্ষণ এসব করে এখন কেমন ভাব করছে যেন সে কিছু জানে না, বুঝে না, কিছু করেনি। আর লজ্জা নেই এই লোকের। হাসকি বয়সে ইবতিসাম ইনায়ার কানের কাছে গিয়ে বলে, কি ভাবছো ইনায়া জান? আবার আদর লাগবে না নাকি? ডু ইউ ইমাজিন আস ইন দিস পজিশন? চুপ করুন। ইবতিসাম ইনায়াকে নিজের দিকে ঘুরিয়ে প্যাশনেট ভাবে কিস করতে থাকে। ইনায়ার ঘুম ভাঙে দুপুর 1টায়। সারা রাত ঘুম না আসার কারণে সকালে ঘুমিয়েছিল। পাশে ইবতিসামকে দেখতে পেল না। ইনায়া ফ্রেশ হয়ে আসে, একটা কালো থ্রি পিস পরে নিচে এসে দেখতে পায় আহানের সাথে কথা বলছে ইবতিসাম। ইনায়াকে দেখতে পায়নি পেছনে ঘুরে বসার কারণে। ইনায়া সাইড দিয়ে গিয়ে কিচেন থেকে খাবার নিয়ে রুমে যায়। আজকে রুমেই খাবার খেলো ইনায়া। ইবতিসাম রুমে আসে আর ইনায়াকে জানায় ইনায়ার মামা কল করেছে, কথা বলবে। ইনায়া তার মামার সাথে কথা বলে। ইবতিসামকে তার ফোন দিয়ে দেয় আর বলে মামার বাড়ি যাবে আর গিয়ে থাকবে, অনেক দিন হয়েছে মামাকে দেখে না।
ইবতিসাম মানা করতে চাইলেও ইনায়ের মুখের দিকে তাকে না বলতে পারল না, বলে ঠিক আছে। কেটে যায় 3 দিন। এই 3 দিনে ইনায়ের সাথে ইবতিসাম কোনো যোগাযোগ করেনি। ইবতিসাম আজকে তাদের গ্যাংয়ের সদস্যদের সাথে কথা বলছে ব্ল্যাক হান্টার সম্পর্কে। তাদের কাছে এখন সব তথ্য রয়েছে, এখন শুধু সময় বুঝে অপারেশনে যাবে তারা, তাই সবাইকে প্রস্তুত থাকতে বলেছে। ইবতিসাম অফিসে চলে যায়, গিয়ে মিটিং রুমে চলে যায়। আজকে বেশ কিছু বিষয় নিয়ে মিটিং চলছে। ইনায়া আজকে কলেজে গেছে, কিছুদিন পরেই তার পরীক্ষা, তাই আজকে কলেজে যেতে হবে। এই কয়দিন যা হলো, কলেজে গিয়ে তার বান্ধবীর সাথে দেখা হলো, দেখা হতেই খুশি হলো ইনায়া। কলেজের গেট থেকে বের হয়ে দেখতে পায় ইবতিসামের গার্ডদের ইনায়ার কাছে এসে বলে, ম্যাম, স্যার আপনাকে যেতে বলেছে আমাদের সাথেই। বলেই গাড়ির গেট খুলে দেয়। ইনায়া উঠে পড়ে। ইবতিসাম ইনায়াকে এনেছে অফিসে তার গার্ডদের দিয়ে। ইনায়া ইবতিসামের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকতে পায় ইবতিসামকে সিট দ্বারা বেয়ে হিম হিম শিহরণ বয়ে কাঁপিয়ে তুলল তার হৃদয়। নীলাভ চোখের দিকে কেবল তাকিয়ে রইল। মনের ভিতরে অভ্যন্তরীণ শূন্যতা দেখে পূর্ণ হয়ে গেল। ইবতিসাম ইনায়াকে একদম তার বুকে চেপে ধরল আর বলে, ডু ইউ মিস মি সুইটহার্ট? ইনায়া এবার বলা শুরু করলো, আমি আপনাকে প্রতিটা ক্ষণ মিস করেছি। আমার আপনাকে ছাড়া শূন্যতায় ভরে গিয়েছিল। আপনার কাছ থেকে দূরে থেকে আমার ভিতরটা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছিল। না আপনাকে দেখে আমার মরুভূমির ন্যায় অবস্থা হয়েছে। না আপনি না খুব খারাপ, আমার কোনো খোঁজ নেননি, আপনি আমার সাথে যোগাযোগও করেননি। কেন করেননি? আপনি কেন এমনটা করলেন? জানেন আমার কতটা কষ্ট হচ্ছিল। ইবতিসাম মনে মনে ভাবে তার বউটা তার প্রেমে পড়েছে, ভেবে মুচকি হেসে ফেলে। যোগাযোগ তো তুমিও করনি। আমি দেখতে চাচ্ছিলাম আমাকে ছাড়া তুই কতদিন থাকতে পারো, বাট বিলিভ মি জান, আমি নিজেই পারছিলাম না তোমাকে ছাড়া আর থাকতে। আর তুমি তো এতক্ষণ কিছু বললে, নিজেই তো চলে গেলে, আমার কাছে একটা ফোনও করনি। তোমার কাছে যাওয়ার আগে ফোন দিয়ে দেইনি আমি, আর ফোনে আমার নাম্বারও সেভ করা ছিল। তুমি সেটা দেখোনি। আমাকে এটা বলবে না তুমি দেখেছিলে। সেই ফোন তো আসলো না, আর রইল তোমার খোঁজ। এই কয়দিন তুমি কি করেছো, কোথায় গেছো, সবটাই আমার জানা। তুমি কি করে ভাবলে তোমার খোঁজ আমি রাখবো না? ইবতিসামের শরীরে পুরুষালী ঘ্রাণ আর কড়া পারফিউমের গন্ধে ইনায়া মাতোয়ারা। ইনায়া চুলে ঘ্রাণ নিতে থাকে ইবতিসাম, যেন এই এক নেশা, যা না পেয়ে এতদিন মরণ প্রায় অবস্থা। ইনায়াকে নিয়ে ইবতিসাম তার ডেস্কে বসিয়ে দিল। ইবতিসাম ইনায়ার চুল ছেড়ে গলায় চুমুতে ভরিয়ে দিচ্ছে, আর তার হাত ইনায়ার কোমর বিচরণ করছে। সেটি আঁকাবাঁকা পথ ধরে এগোচ্ছে। ইনায়ার শরীর কেঁপে কেঁপে উঠছে। এক পর্যায়ে ইনায়ার বক্ষে ইবতিসামের স্পর্শ অনুভব হতে তার সারা শরীর কেঁপে কম্পন ধরে গেল। খামচে ধরল ইবতিসামের শার্ট। ইবতিসাম তার হাস্কি ভয়েসে, ডোন্ট ইউ এভার ফাকিং ওয়াক অ্যাওয়ে ফ্রম মি অ্যাগেইন ডার্লিং, ডোন্ট ফাকিং লেট মি। দরজায় কেউ নক করছে বারবার। শব্দ পেয়ে ইনায়া ইবতিসামের কাছ থেকে দূরে সরে যায়। ইবতিসাম বিরক্ত হয়, নিজের শার্ট ঠিক করে বলে, কাম ইন। স্যার, আমাদের এখন আরেকটা মিটিং আছে, এটা বলতেই এসেছিলাম। ইনায়া অন্যদিকে এক কোনায় দাঁড়িয়ে আছে, তার লজ্জা লাগছে। ইস, লোকটার প্রতিটা কথা মারাত্মক। ইবতিসাম ঠিক আছে বলে জানায়। আহান চলে যায়। ইবতিসাম বলে, দূরে থেকেছো, আমার থেকে শাস্তি তোমাকে আজ পেতে হবে। ইনায়া তো ভয় পেতে থাকে, কি শাস্তি দিবে এই লোকটা। ইনায়াকে বাড়ি পাঠিয়ে দেয়। ইবতিসাম কাজ সেরে বাসায় এসেই খুঁজতে লাগে ইনায়াকে। কোথাও দেখতে না পেয়ে রাগ হয়। এই মেয়েকে আজ পেলে ওকে ডাবল শাস্তি দিবে। ইনায়া বুঝতে পেরেছে এখন ইবতিসামের সামনে পড়লে ওকে খেয়ে ফেলবে, তাই তো লুকিয়ে আছে। ইনায়া বাড়ির স্টোর রুমে বসে আছে ঘাপটি মেরে। হঠাৎ খেয়াল করে বাড়ির সব লাইট অফ হয়ে গেল। কি ব্যাপার, সব লাইট অফ হয়ে গেল কেন? অন্ধকারে ছেয়ে গেছে পুরো বাড়ি। এত নিস্তব্ধ কেন সব? ইনায়ার এবার ভয় লাগতে শুরু করেছে। আস্তে আস্তে রুম থেকে বের হতে থাকে। অন্ধকারেই হঠাৎ কারো বুকের সাথে ধাক্কা খায়, কানে আসে, সুইটহার্ট। ইনায়ার আত্মা কেঁপে ওঠে। ইনায়া আচমকায় ইবতিসামের সামনে থেকে ছুটে ছাদে চলে যায় আর হাঁপাতে থাকে। ইবতিসামও আস্তে ধীরে হেঁটে ছাদে চলে আসে আর ইনায়াকে ধরে একদম কাছে নিয়ে আসে। ইনায়া বলে, আমাকে প্লিজ শাস্তি দিয়েন না। কাঁদো কাঁদো কণ্ঠে ইবতিসামের হাসি আসলো। ইনায়ার একদম বাচ্চাদের মতো কাঁদো কাঁদো ফেস করে রেখেছে। ইবতিসাম বলে, হ্যাঁ, তোমার কথা রাখতে পারি কি? যদি তুমি নিজে থেকে আমাকে এসে কিস করো। ইনায়া তো লজ্জা পেয়ে যায়। না, এই লোক কখনো পাল্টাবে না। ইনায়া পিছাতে থাকে। হঠাৎ পা পিছলে পড়ে যায়। ইবতিসাম তাকিয়ে দেখে ইনায়া নিচে পড়ে আছে। এমনিতেই বৃষ্টি, দুইজন এই রাতের বেলায় ভিজে গেছে। ইবতিসাম ইনায়ার কাছে এসে ইনায়াকে দেখতে থাকে। কোথায় ব্যথা পেয়েছে? ইনায়া ইবতিসামের বিচলিত হতে দেখে জানায় সে।
ইবতিসাম ইনায়ের কপালে কপাল ঠেকিয়ে বলে, তুমি আমার কাছে থেকে আর কখনো দূরে যাবে না, মনে থাকবে। সহজ সরল স্বীকারোক্তি। আচ্ছা। দুইজনের উপর বৃষ্টির ফোঁটা পড়ছে। ইনায়াত ইবতিসামের এত কাছে তার পুরো শরীর জমে গেছে। ইবতিসাম ইনায়ের কপালে চুমু দিয়ে দেয়, এরপর ইনায়ের ঠোঁটে কিস করতে থাকে। ইনায়াকে পাজা কোলে করে নিয়ে রুমের দিকে যায়। কেটে যায় 1 মাস। ইনায়ের এক্সাম আজকে শেষ হলো। ইনায়ার ইবতিসামের এই 1 মাসে দুজনের মধ্যে ভালোবাসাটা আরো গভীর হয়েছে যেন। ইনায়া ইবতিসামের বাড়িতে থেকে সব এক্সাম দিয়েছে। মিসেস রেহানা বলে দিয়েছে ইনায়া যেন এই বাড়িতে থেকে সব এক্সাম দেয়। এই কয়দিনে বাড়ির সকলের সাথে সম্পর্কটাও উন্নতি হয়েছে। ইনায়াকে এই বাড়ির সকলেই ভালোবাসে, আর ইনায়াও। আর ইবতিসামও ব্যস্ত হয়ে পড়েছে ব্যবসার কাজে। তবে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায় যখন ইনায়া নিষ্পাপ মুখশ্রী দেখে। ইবতিসামের মনের মধ্যে আলাদা একটা শান্তি ইনায়াকে পেয়ে। মিস্টার ইশতিয়াক চৌধুরী ডাকে সবাইকে। সবাই চলে আসে ইবতিসাম ছাড়া। ইশতিয়াক চৌধুরী বলে, ইয়ানা, ইবতিসামাকে ডেকে আনো। ইনায়া ইবতিসামকে আসতে বলে। ইবতিসামের আসতে মন চায় না, তবুও আসে, ভাবে জরুরি কিছু হবে, না হলে বাবা ডাকবে কেন। ইবতিসাম চলে আসাতে ইশতিয়াক সাহেব বলেন সবার উদ্দেশ্যে, আমি চাই তোমরা মানে তিয়াশা, আরিশা, আরিয়ান, ইয়ানা, ইবতিসাম ঘুরে এসো লন্ডন থেকে। ইয়ানা আর তিয়াশার এক্সাম শেষ হলো, আর আরিশা, আয়ান, ইয়ানা, ইবতিসাম কোথাও বিয়ের পর ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবছি তোমরা লন্ডন যাও, আমাদের বাড়ি আছে সেখানে। আর ইবতিসাম, আমাদের লন্ডনের অফিসে কিছু সমস্যা হয়েছে, সেটা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো, তাই আমি চাই তুমি গিয়ে দেখো সবটা। আর তিয়াশা, আনিশা, ইয়ানারও ঘুরে আসা হলো। ইবতিসাম জানায় ঠিক আছে। ওরা তো খুশি হয়ে যায়। ওরা লন্ডনে পৌঁছে গেছে, জার্নি করে এসেছে, তাই সবাই যার যার মতো রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে থাকে। পরের দিন ইবতিসাম অফিসের জন্য চলে যায়। ইনায়া সারাদিন অপেক্ষা করে, ইবতিসাম ফিরে না। তার মনটা একটু খারাপ হয়ে যায়। এদিকে আরিয়ান এখানে আসতো, তাই সবকিছু চেনাই আছে। আর তিয়াশা 2 বার এসেছিল। ইনায়া আর আরিশা একদম নতুন। আরিশা ভীষণ এক্সাইটেড এখানে এসে, বাইরেটা ঘুরে দেখতে চায়। আরিয়ান বলে, চলো ইয়ানা, আমাদের সাথে ঘুরে আসি বাইরেটা। ইনায়া তৈরি হয়ে নেয়। আরিয়ান ওদের নিয়ে আশেপাশটায় ঘুরে দেখালো। একটা পার্কে গেল ওরা। ইনায়া আর তিয়াশা একসাথে আছে, আর আরিশা আরিয়ানকে একটু স্পেস। ওরা বাড়িতে ঢুকে রাত করে রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে নিয়েছে। ইবতিসাম ফোন করে জানিয়েছে আসতে লেট হবে, তাই ওরা বাইরে খাবার খেয়ে নেয়। ইনায়া রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে দেখে ইবতিসাম বাড়ি ফেরেনি। ইনায়ার মনটা খারাপ হয়ে যায়। তিয়াশা আর ইনায়া গল্প করে কাটিয়ে দেয়। বাড়ির সামনে বাগান আছে, সেখানে তারা কিছু সময় কাটায়। আরিশা আর আরিয়ান বের হয়েছে ঘুরতে। এভাবে রাত হয়ে যায়। ইনায়ার ভালো লাগছে না, তাই একটু ব্যালকনিতে দাঁড়ায়। গিয়ে দেখতে পায় ইবতিসাম বাসায় আসছে। ইনায়ার কি হলো, দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে ইবতিসাম ঢুকতে জড়িয়ে ধরলো আর কেঁদে দিল। ইবতিসামকে জড়িয়ে ইনায়ার কাঁদতে থাকে। ইবতিসাম বুঝতে পারে ইনায়ার মনের অবস্থা। আসলে এখানের অফিসের সমস্যার সমাধান করতে লেগেছে, তাই তো বাড়ি এসে নি। ইনায়া যান, আর কাঁদে না। এই বলে ইনায়াকে রুমে নিয়ে যায়। ইনায়াকে সবটা বলে অফিসের সমস্যার কথা। ইনায়াও জানতো, তবুও ইনায়াকে ইবতিসামের শূন্যতা ভোগাচ্ছিল। তাই তো দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়েছে ইবতিসামের বুকে। পরের দিন ওরা সবাই মিলে প্ল্যান করেছে আজকে রাতে একটা বারবিকিউ পার্টি করবে। বাগানে এক সাইডে বারবিকিউ হচ্ছে, আরেক সাইডে বসার জায়গা করেছে, সেখানে সুন্দর করে একটা ডেকোরেট করেছে। এই পার্টিতে যোগ হয়েছে তিয়াশার মামাতো ভাই তুষার আর মামাতো বোন নিধি। তিয়াশার মামারা এখানে থাকেন। পার্টিতে সবাই বসে গল্প করছে। ইবতিসাম এক সাইডে ফোনে কথা বলছে। তুষার বলে, চলো ট্রুথ আর ডেয়ার খেলি তিয়াশা। আনিশা, নিধি, আরিয়ান সবাই বলে, হ্যাঁ হ্যাঁ, চলো শুরু করা যাক। প্রথমেই তিয়াশার টান পড়ে। তিয়াশা ডেয়ার নেয়। এরপর নিধি বলে, তোমাকে একটা কথা বলবো, এটা অভিনয় করে বোঝাতে হবে, না পারলে তোমার রুমের সব মেকআপ আমার। তিয়াশা তো নিজেকেই বকছে, কেন সে ডেয়ার নিল। এখন যদি না পারে তাহলে তার মেকআপ নিয়ে যাবে সব নিধি। ইস, নিধি একটা নাম বলে মুভির, সেটা তিয়াশা বোঝাতে থাকে, কিন্তু ভালো মতো বোঝাতে পারছে না। সবাই এটা ওটা বলছে আর মিলছে না। তিয়াশাও আরো বোঝাতে থাকলে সবাই ভাবে কি হতে পারে, ভাবতে থাকে। তখনই তুষার বলে ওঠে, হ্যাপি নিউ ইয়ার। এটা একটা মুভির নাম। আসলে তিয়াশা বারবার শাহরুখ খানের পোস্ট দেখাচ্ছিল। এখন শাহরুখ খানের মুভি এটা বুঝলেও সঠিকটা বোঝাতে পারছিল না, কারণ শাহরুখ খানের অনেক মুভি আছে। এরপর আনিশার দিকে পড়ে। আনিশাকে বলা হয় তাকে আরিয়ানকে কিস করতে হবে। আনিশা তো অনেক শাই ফিল করে, তবুও আরিয়ানের কাছে গিয়ে ওর কপালে একটা চুমু দেয়। আরিয়ান তো অবাক হয়ে যায়। এরপর আসে ইনায়ার টার্ন।
ইনায়া এসব দেখে ট্রুথ নেয়। ইনায়াকে প্রশ্ন করে সে প্রথম যখন প্রপোজ পেয়েছে তখন অনুভূতি কেমন ছিল, আর সে উত্তর হিসেবে কি দিয়েছিল। ইনায়া বলে, আমি ভয় পেয়েছিলাম, কারণ আমি তেমন ছেলেদের সাথে কথা বলতাম না। হঠাৎ রাস্তায় পথ আটকে আমাকে বলেছিল সে তাকে পছন্দ করে আর ইনায়ার জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছে আর তার হাতটা দেখায়। আমি ভয় পেয়ে দৌড়ে চলে আসি। এই ছিল ঘটনা। তবে ছেলেটা ভীষণ হ্যান্ডসাম ছিল আর দেখতেও খুব মায়াবী। ইবতিসাম কথাটা শুনে ইনায়ার দিকে তাকায়, রাগে তার চোখ মুখ লাল হয়ে যায়। ইনায়ার মুখে অন্য ছেলের কথা শুনে ইবতিসাম চলে যায়। ইনায়া কিছু আন্দাজ করতে পারে কেন সে এমনটা বলল। ইস, ওরা সবাই খাওয়া দাওয়া করে নেয়। ইনায়ার রুমে এসে দেখে ইবতিসাম সিগারেট খাচ্ছে। ইনায়া বুঝতে পারে ইবতিসাম কেন রাগ করছে, তাই বলতে থাকে, সরি, অনেক সরি। আর এমনটা বলবো না, প্লিজ কথা বলুন। ইনায়া অনেকবার সরি বলে। তখন ইবতিসাম বলে, হ্যাভ ইউ কাম হেয়ার টু ফরগিভনেস ইয়েস। আন্ড্রেস? আজকে ইনায়াকে নিয়ে ইবতিসাম বেরিয়েছে। ইনায়া আজকে সাদা রঙের লং ফ্রক পরেছে আর চুলগুলো ছেড়ে দেওয়া, মুখে নেই কোনো কৃত্রিম সাজ। তাতে যেন ইবতিসাম বেশ কিছুক্ষণ করে একটা জায়গায় নিয়ে আসে। সেটা ছিল চারিদিকে জঙ্গল, খুবই নির্জন, তবে ভীষণ সুন্দর। চারিদিকটা প্রকৃতির সৌন্দর্যে ঘেরা। ইবতিসাম জানে ইনায়ার প্রকৃতির কাছে থাকতে ভীষণ পছন্দ, আর সে এরকম পরিবেশ পছন্দ করে, তাই তো এখানে নিয়ে আসে। ইবতিসামের নিজেরও পছন্দ এরকম জায়গা। সে এখানে একটা বাড়ি অনেক আগেই কিনে নিয়েছিল। মাঝে মধ্যে এখানে আসতো ইবতিসাম। এই বাড়িটা রাস্তা থেকে কিছুটা দূরে আর নির্জন। ইনায়ার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়ে গেছে। সে ইবতিসামের প্রতি ভীষণ খুশি হয়। তার পছন্দ মতো একটা জায়গায় নিয়ে এসেছে। পুরো বাড়িটা ঘুরে দেখতে লাগলো। ইনায়া ইবতিসামকে বলে, চলো না ওই দিকটা ঘুরে আসি। ইনায়ার ইবতিসাম হাত ধরে সামনে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেল একটা সুন্দর পন্ড, যেখানে পানি খুব স্বচ্ছ ছিল আর বাতাসও ছিল সেখানটায়। একটা দোলনা দেখতে পায়। ইনায়া দেখে উঠে বসে দোলনায়, আর ইবতিসাম এগিয়ে এসে পেছন থেকে দোল দিচ্ছে। ইনায়ার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছিল। এত সুন্দর একটা সময় তার জীবনে আসবে ভাবতেই পারেনি। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, ইবতিসাম তার জীবনে এসেছে। তাকে কেউ এত ভালোবাসবে ভাবতে পারেনি। ইবতিসাম ঘাসের উপর শুয়ে পড়ে আর ইনায়া এসেও তার পাশে শুয়ে পড়ে হাতের উপর। ইনায়াকে বলে, প্রিন্সেস, আমাকে একটা কিস দাও। তুমি আমার কাছাকাছি আসলে আমি কন্ট্রোললেস হয়ে যাই। ইনায়া তো শুনে উঠে দৌড়ে সামনে পালায়। ইবতিসামও পিছন পিছন দৌড় লাগায়। ইনায়া পন্ডের সামনে গিয়ে হাঁপাতে থাকে। ইবতিসাম বলে, অনেক দৌড় করিয়েছ, থামো। ইনায়া থামে না, পিছাতে থাকে। একসময় পিছলে পন্ডের উপর পড়ে যায়। ইবতিসাম হেসে উঠে। এবার ইনায়া পন্ডের অন্যদিকে চলে যায়। ইবতিসামও নেমে পড়ে। এগিয়ে ইনায়ার কাছে গিয়ে কোমর পেঁচিয়ে ধরে। ইনায়ার ভেজা ওষ্ঠে ইবতিসাম তার ওষ্ঠ মিলিয়ে দেয়। ইবতিসাম ইনায়াকে ছেড়ে দেয়। ইনায়া হাঁপাতে থাকে। উঠে পড়ে দুইজন। ইনায়ার শরীরে সাদা ফ্রকটা লেপ্টে আছে, শরীরের ভাঁজ স্পষ্ট। ইবতিসামের নজর সরছে না। ইনায়াকে নিয়ে পন্ডের পাশে ঘাসের মধ্যে শুইয়ে দেয় আর ইনায়াকে কিস করতে থাকে। ইনায়ার মুখে গলায় ইবতিসামের ঠোঁটের স্পর্শ পেতে ইনায়াও খেয়ে হারিয়ে ফেলে। ওরা দুইজন ব্যতীত ওখানে আর কেউ নেই। দূর দূরান্তেও কেউ আছে বলে মনে হয় না। ইনায়া ইবতিসামের এমন স্পর্শে খেয়ে হারিয়ে ফেলেছে। ইবতিসামও উন্মাদনা বাড়ছে। এই প্রকৃতির মাঝে ইবতিসাম যেন তার প্রিন্সেসকে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। ইনায়া ওয়াশরুমে দরজা খুলে বের হতেই একটা শব্দ পায়, যেটা ছিল খুব সুন্দর। শব্দের উৎস খুঁজতে খুঁজতে রুমের বাইরে এসে দেখে আরেকটা রুম থেকে শব্দ এগিয়ে আসছে। দেখতে পায় ইবতিসাম পিয়ানো বাজাচ্ছে, আর সামনের বারান্দায় বড় একটা সাদা পর্দা দেওয়া, বাতাসে দুলছে, আর রুমের একপাশে পিয়ানো রাখা। সেখানে বসে ইবতিসাম পিয়ানো বাজাচ্ছে। ইনায়া দাঁড়িয়ে সেটা দেখছে। ওখানে দাঁড়িয়ে কেন? আসো এখানে। আপনি পিয়ানো বাজাতে পারেন? কত সুন্দর বাজাচ্ছিলেন। আমি এখানে যখন আসি তখন পিয়ানো বাজাই। তোমার ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে, সুন্দর। শিখবে? আপনি শেখাবেন আমায়? আমি শিখতে চাই। আর ইবতিসামের গলা জড়িয়ে ধরে খুশিতে। ইনায়াকে টুলে বসিয়ে দেয় আর ইনায়াকে পিয়ানো শেখাতে থাকে। চাঁদের আলো এসে পড়েছে ইনায়া শুভ্র রাঙা গায়ে। এতে ইনায়াকে মোহনীয় করে তুলছে আরও। ইনায়ার শরীরে থাকা ঘ্রাণ ইবতিসামকে পাগল করে তুলছে। ইবতিসাম ইনায়াকে পেছন থেকে জড়িয়ে ঘ্রাণ নিতে থাকে আর কাঁধে থেকে জামা নামিয়ে নগ্ন পিঠে চুমু দিতে থাকে। ইনায়ার তো প্রাণ যায়। ইনায়ার পায়ের কাছে গিয়ে চুমু দেয়। এতে ইনায়া খামচে ধরে বিছানার চাদর। ইউ লাইক দ্যাট? ইনায়া তো ইবতিসামের স্পর্শে বেসামাল হয়ে পড়েছে। ইনায়া চোখ বুজে ফেলে।
তারা আরও একবার ভালোবাসতে থাকে একে অন্যকে। ইনায়া ইবতিসামের বুকে শুয়ে আছে নগ্ন শরীরে দেখে ইবতিসামের চোখ বন্ধ। তাহলে কি ঘুমিয়েছে? ইনায়ার ঘুম আসছে না, তাই ভাবে উঠবে সে, কিন্তু এই নগ্ন শরীরে কিভাবে? তাকিয়ে দেখে সোফার একপাশে টাওয়েল আছে, আর তার জামা তো ইবতিসাম খুলতে গিয়ে ছিঁড়েই ফেলেছে। তাই টাওয়েলটা গায়ে জড়িয়ে ড্রেসটা ব্যাগ থেকে আরেকটা ড্রেস আনবে। ব্যাগটার সামনে লিভিং রুমে রয়েছে। উঠে টাওয়েলটা পেঁচিয়ে নেয়। এরপর যেই বের হবে রুম থেকে তখনই ইবতিসাম ডিপ ভয়েসে বলে, ইউ লুক প্রিটি হট। ইনায়া মাথা নিচু করে। এটা শুনে তার মুখে লাল আভা ছড়িয়ে পড়ে। লজ্জা পাচ্ছ কেন? তোমার শরীরে এমন কোনো জায়গা বাকি নেই আমার ঠোঁটের ছোঁয়া পাইনি। লোকটা তাকে তার অসভ্য কথা দিয়ে মেরে ফেলবে। ইনায়া দৌড়ে অন্য রুমে চলে আসে, সেই পিয়ানোর রুমটায়। ইস, লোকটা ভীষণ অসভ্য। ইবতিসামও পিছনে এসে ইনায়ার টাওয়েল খুলে নিজে সেটার মধ্যে ঢুকে পড়ে, আর পিয়ানো টুলটায় বসে ইনায়ার হাত ধরে পিয়ানো বাজাতে থাকলো। সকালে কিচেনে ইনায়া রান্না করছে, আর এখানে আসার আগে ইবতিসাম ব্যাগে রান্নার জিনিস নিয়ে এসেছিল। ইনায়ার ঘুম তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল, তাই উঠে কিচেনে চলে এসেছে। ইনায়া রান্না করছে প্রায় শেষের দিকে। হঠাৎ পেছন থেকে ইবতিসাম ইনায়ার কোমর জড়িয়ে ধরলো আর ইনায়ার গালে চুমু দিল। আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? হঠাৎ করে এমন ভাবে এসেছেন তাই। কখন উঠলেন? ইনায়া ইবতিসাম খাবার খেয়ে নিল। ইবতিসাম একটু বাইরে গিয়েছে। ইনায়া সেই পিয়ানোর রুমটায় গেল। কাল রাতের কথা ভাবতেই তার লজ্জা লাগছে। এই রুমটা ভালো করে দেখা হয়নি। আজকে দেখে এই রুমটার এক একটা সাইডে বুকশেলফ আছে, যেখানে অনেক বই আছে। ইনায়ার খুব ইচ্ছা হলো দেখতে। ইনায়া কয়েকটা বই নিয়ে দেখলো। তার থেকে একটা নিয়ে বারান্দার সাইডে চলে আসলো। ইবতিসাম দেখে ইনায়া বই হাতে নিয়ে বসে আছে। কি করছো? এই তো বই দেখতে পেলাম ওই রুমটাতে, তাই ওখান থেকে বই নিয়ে আসলাম। আচ্ছা, তোমাকে আমি বই পড়ে শোনাই। আমিও। ইবতিসাম হাতে নিল বইটা আর ইনায়াকে বই পড়ে শোনাচ্ছে। ইনায়াও শুনছে। এটা ছিল একটা উপন্যাস। পড়া শেষ হলে ইবতিসাম বলে, চলো আজকে একটা জায়গায় নিয়ে যাব তোমাকে। কোথায়? আসো আমার সাথে। ইনায়ার ইবতিসাম হাঁটতে থাকে। ইনায়া বলে, চলুন একটু দৌড়াই প্লিজ একসাথে। ইবতিসাম ইনায়ার হাত ধরে ইনায়াকে নিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে গিয়ে হাঁপিয়ে উঠল ওরা, তাই ঘাসের উপর বসে পড়ল। ইবতিসাম তো শুয়ে পড়েছে। ইনায়াকে ও টান দিয়ে ইবতিসামের বুকের উপর ফেলে দেয় আর আকাশের দিকে তাকায়। আকাশটা খুব সুন্দর। দুইজন আকাশ দেখছিল। কিছুক্ষণ হাঁটার পর ইনায়া দেখতে পেল একটা ঝর্ণা। ইনায়া ভীষণ খুশি হয়ে যায়। ইবতিসামকে বলে, আমি যাই ঝর্ণার কাছে। ইনায়া ঝর্ণার নিচে দাঁড়ায়। দাঁড়াতেই ঝর্ণার ঠান্ডা স্বচ্ছ পানিতে ইনায়ার শরীর ভিজে যায়। ইবতিসাম দাঁড়িয়ে ইনায়াকে দেখছিল এক ধ্যানে তাকিয়ে। ইনায়া দুষ্টুমি করে পানির ছিটা দেয় ইবতিসামকে। ইবতিসামের ধ্যান ফিরে। আরেকবার পানির ছিটা দিতেই ইবতিসাম বলে, দাঁড়াও, তোমার দুষ্টুমি করা দেখাচ্ছি। ঝর্ণার পানি পড়ায় সামনে একটা পন্ডের মতো তৈরি হয়েছে। ইবতিসাম ঝর্ণায় গোসল করে তারপর সামনে থাকা জায়গায় নেমে গেল। ইনায়াও আসলো। ইবতিসাম ইনায়াকে নিয়ে পানির নিচে ডুব দেয়। এত স্বচ্ছ পানিতে পানির নিচেও একে অন্যকে দেখা যাচ্ছিল। ইবতিসাম ইনায়াকে কাছে নিয়ে ঠোঁটে একটা চুমু দিল। ইনায়া পানির নিচ থেকে উঠে পড়ল। এই আপনি অসভ্যতামি করেন কেন সব সময়? ইবতিসাম হাসতে থাকে। তোমার সাথে অসভ্যতা আমি করবো না তো কার সাথে করবো ইনায়া জান? রাতের বেলা ইনায়াকে বসিয়ে ইবতিসাম ওর চারিদিকে গোলাপ ছিটাচ্ছে। চারিদিকে রয়েছে মোমবাতি। সেই আলোয় ইনায়া শুভ্র রঙা গায়ের রঙে তার ঢেউ খেলানো চুল সব মিলে ইবতিসামের কাছে যেন ইনায়াকে একটা পরী লাগছে। ইনায়া জান, লেট মি নো হুইচ স্টার্স ইউ প্রেফার, দ্য ওয়ান্স অ্যাবভ ইউ অর দ্য ওয়ান্স আই মেক ইউ সি। ইবতিসাম একটা মিউজিক প্লে করলো আর ইনায়ার দিকে হাত বাড়িয়ে দিতেই ইনায়া ইবতিসামের হাতে হাত রাখে। ইবতিসাম ইনায়াকে নিয়ে ডান্স করতে থাকে। আপনাকে থ্যাংক ইউ। আপনি আমার সব ড্রিম পূরণ করেছেন। আমি সত্যি খুব ভাগ্যবতী। আপনার মতো একজন মানুষকে আমি হাজবেন্ড হিসেবে পেয়েছি। ইবতিসাম চেয়ারে বসেছিল। ইনায়া বলে, ঘুমাবেন না? ইবতিসাম ইনায়াকে কাছে টেনে কোমর জড়িয়ে ইনায়ার গলায় চুমু দিতে থাকে আর আস্তে আস্তে তার শরীর চেপে ধরে। ইনায়াকে নিয়ে সাদা গোল বিছানার দিকে অগ্রসর হয়। পরের দিন ইবতিসাম আর ইনায়া ফিরছে। আজকে ইনায়ার মনটা ফুরফুরে। ইবতিসামের কাছে খুব ভালো লাগছে তার। ইনায়া যেন খুশি আছে। এক হাত দিয়ে ইনায়ার হাত নিয়ে হাতে চুম্বন করে। হঠাৎ ইবতিসামদের গাড়িতে লক্ষ্য করে গুলি চালায়। ইবতিসাম বুঝতে পারে তাদের গাড়িকে ফলো করেছে। শহরের কাছাকাছি এসে পড়েছিল প্রায়। এই রাস্তায় এমনটা হবে ভাবেনি। অনবরত গুলি চালাচ্ছে পেছনের গাড়ি থেকে। ইনায়া ভয় পেয়ে যায়। ইবতিসাম তার নিজের বন্দুক বের করে পিছনে থাকা গাড়ির টায়ার লক্ষ্য করে গুলি ছুটতে ওই গাড়ি আর এগোয় না।
ইবতিসাম দ্রুত গাড়ি চালায়। সামনে দেখতে পায় দুইটা গাড়ি ব্লক করে আছে। ইবতিসাম ইউটার্ন নেয়। এক বিপদ থেকে রক্ষা না পেতেই আরেক বিপদ। গাড়িটাকে পেছন থেকে আরেকটা গাড়ি ধাক্কা দিয়ে ফেলে। সেটা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। ইবতিসাম গাড়িতে পড়ে আছে, কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে আছে। ইবতিসামের কপাল বেয়ে রক্ত পড়ছে। ইবতিসাম আস্তে আস্তে চোখ খুলে সবকিছু মনে পড়ে যায়। পাশে তাকাতেই ইনায়াকে দেখতে পায় না। কোথায় গেল? অনেক কষ্টে গাড়ি থেকে নেমে খুঁজতে লাগলো, পেল না। তার মাথা কাজ করছে না ইনায়াকে না পেয়ে। তাহলে কি ইনায়া জানকে সে হারিয়ে ফেললো? না। একটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ল। ইনায়াকে একটা রুমে হাত বেঁধে রাখা হয়েছে। চোখ খোলার পর নিজেকে এমনভাবে দেখে ভয় পেয়ে যায়। তখনই মনে পড়ে অ্যাক্সিডেন্টের কথা। ইবতিসাম কোথায় আর এখানে কেন সে? ইবতিসামের কিছু হলো না তো? ইনায়া চিল্লাচিল্লি করছে। ভিতরে দুজন লোক আসে। আমাকে এখানে আটকে রেখেছেন কেন? আমাকে ছেড়ে দিন। লোকগুলো জানায়, আপনাকে কিডন্যাপ করা হয়েছে। আপনি আমাদের স্যারের কথা ছাড়া কোথাও যেতে পারবেন না। কে আপনাদের স্যার? আমায় ছেড়ে দিন। তারা কিছু না বলে রুম তালা দিয়ে বাইরে থাকে আর ইনায়া কাঁদতে থাকে। তখন ইনায়াকে না পেয়ে ইবতিসাম ভাবে তাদের উপর অ্যাটাক করা হলো। এই অ্যাক্সিডেন্ট এখন সবটাই মিলাতে পারলো। তার মানে ইনায়াকে কেউ কিডন্যাপ করেছে। কিন্তু কে? চারিদিকে লোক লাগিয়ে দিল ইনায়াকে খোঁজার জন্য। নিজেও খুঁজে সারাদিন। যখন কোনো খোঁজ পাচ্ছে না, ইবতিসামের ভিতরটা ছটফট শুরু করে। তার ইনায়ার ক্ষতি হয়ে গেল না? ভাবতে পারছে না সে। সব কিছুই ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। ইনায়ার কিছু হলে সে সব শেষ করে দেবে। ইনায়ার হাত বেঁধে রাখা ছিল, তা এখন নেই। তবে ইনায়ার আছে একটা পুরনো মতো বাড়ির জেলখানার ভিতরে। তার শরীরে কেটে ছিঁড়ে গেছে বিভিন্ন জায়গায়। কাঁদতে কাঁদতে তার বেহাল দশা। ইতালির মাফিয়া গ্যাং ব্ল্যাক হান্টারের লিডার মাতোয়ার কথা মতো ইনায়াকে কিডন্যাপ করা হয়েছে। স্যার, মেয়েটাকে কথা মতন বন্দি করা হয়েছে। কিন্তু স্যার, আপনার শত্রুতা তো ইবতিসাম চৌধুরীর সাথে। তাহলে ওনাকে না ধরে? ইনা দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। এদিকে মাতেও আসে। সেখানে এসে ইনায়াকে দেখতে থাকে আর মনে মনে ভাবে। ইনায়াকে দেখে মাতেওর মনে দুষ্টু বুদ্ধি হাঁটে। একবার তার ভাইকে পেয়ে গেলে তখন এই মেয়েকে তার নিজের করবে আর ইবতিসামকে সুযোগ বুঝে মেরে ফেলবে। ইবতিসামকে একজন জানায়, স্যার, ম্যামের জুতা পাওয়া গেছে রাস্তায়। ওই রাস্তার একটু কিছুটা দূরে পরিত্যক্ত বাড়ি আছে, ওইখানে কি আটকে রেখেছে। ইবতিসাম দ্রুত গাড়ি নিয়ে চলে যায়। একজন গার্ড ইনায়ার জুতো নিয়ে আসে। ইবতিসাম বাড়ির ভিতর ঢুকে খুঁজতে থাকে, কোথাও কিছু পায় না। ইবতিসামের অবস্থা খারাপ। ইবতিসাম ইনায়াকে না পেয়ে উম্মাদের মতো করতে থাকে। এক পর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সবাই জোর করে হসপিটালে ভর্তি করায়। আরিয়ান, আরিশা, তিয়াশা ওরাও আছে। বর্তমানে ইবতিসাম হসপিটালে শুয়ে আছে, ভাবছে। হঠাৎ মনে আওড়ায়, মাতেও তাই যদি হয় তাহলে এর জন্য শান্তি পেতে হবে। মাতেও, আমি আসছি তোর ধ্বংস করতে। তুই আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস। ইউ হার্ট মাই প্রিন্সেস, আই উইল গিভ ইউ ওয়্যার। ইবতিসাম হাতের ক্যালোনা খুলে বিছানা থেকে নেমে বের হয়ে যায়। ইনায়া বন্দি আছে। ও ভাবতে থাকে এখান থেকে কিভাবে বের হবে। ইবতিসাম কোথায় আপনি? এদিকে ইবতিসাম বেরিয়ে পড়েছে। গত কয়েকদিন মাতেওর সব খবর নিয়ে নিশ্চিত জানতে পারে ইনায়াকে ওরাই কিডন্যাপ করেছে আর অ্যাটাকও করেছে ওরাই। ইবতিসাম এইবার তার গ্যাংয়ের সদস্যদের নিয়ে মাতেওর বাড়ি যায়। সেখানে এক প্রকার যুদ্ধ হবে প্রস্তুতি নিয়ে গেছে। মাতেওর পায়ের উপর পা তুলে মদ খাচ্ছে আর ভাবছে সে যেভাবে কাজটা করেছে ইবতিসামকে ধরতে পারবে না। কালকে ওকে জানাবে তার ওয়াইফ বন্দি মাতেওর কাছে। তার ভাই কোথায় আছে না বললে মেরে ফেলবে এবং তার ভাইয়ের বিনিময়ে তার ওয়াইফকে দিবে। তারপর ছল করে ইবতিসামকে মারবে আর তার ওয়াইফকে নিজের করবে। ওই মেয়েকে কালকে দেখার পর থেকে বাসনা জেগেছে আমার। ওই মেয়েকে চাই আমার। এমন সময় তার দরজা ভেঙে ভিতরে ঢুকে ইবতিসাম। ঢুকেই মাতোয়ারকে এসে ঘুষি দেয়। মাতেও পড়ে যায়। ওর কলার ধরে টেনে উঠিয়ে গলা চেপে ধরে। মাদারফাকার, আমার ইনায়া কই বল, কি করেছিস তুই? এমন ভাবে চেপে ধরেছে এখনই মারা যাবে এমন। আহানিসে হাতটা ছাড়ানোর চেষ্টা করে পারে না। আরো সদস্যরা এসে তারপর ছড়ায়। স্যার, এদিকে আসুন। ইবতিসামকে নিয়ে একটু অন্যদিকে যায়। স্যার, ভুলে যাবেন না ম্যাম কিন্তু ওনার কাছে বন্দী আছে। তাই আমাদের আগে জানতে হবে ম্যাম কই, আর সেটা উনি বলতে পারেন। এদিকে মাতেও তার ফোন নিয়ে মেসেজ করে দেয়, বল আমার ইনায়া কই। তাহলে আমার ভাই মার্কো, তাকে ফেরত দে। ওকে দিলে তারপর পাবি ঠিকানা। ইবতিসাম গিয়ে ওকে মারতে থাকে।
আবারও। এইবার মাতেও চুপ থাকে না, ও প্রতিহত করে দুইজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বাইরে থাকা মাতেওর লোকদের ইবতিসামের গ্যাংয়ের সদস্যরা মেরে ফেলে, আর এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এই কাজটা ওরা করে ফেলে। প্রথমত তারা কৌশলে তাদের সদস্যদের একজনকে পাঠিয়ে রেখেছিল, তাই তাদের ব্যাপারে তথ্য দিয়েছে, জেনেছে তাদের অস্ত্র আর অবস্থান সম্পর্কে। ইনায়ারকে যেখানে বন্দি রাখা হয়েছে সেই বাড়িটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তোর ওয়াইফকে আর পাবি না, ওকে আমি শেষ করে দিব। আমি জানি তোর দুর্বলতা তোর ওয়াইফ, তাকে মারলে তুইও ভেঙে পড়বি। ইবতিসাম আর সহ্য করতে পারে না, এবার মাতেওকে ইচ্ছে মতো মারতে থাকে। রক্তে ভেসে যাচ্ছে। লাস্ট পর্যায়ে বন্দুক ধরে মাথায় বলে, কোথায় রেখেছিস? মাতেও ঠিকানাটা দিয়ে দেয়। ইবতিসাম তাড়াতাড়ি নিজের হেলিকপ্টার নিয়ে সেই লোকেশনে পৌঁছায়। দেখতে পায় বাড়িটায় আগুন জ্বলছে। ইবতিসামের সে আগুনের মধ্যে ভিতরে ঢুকে যায়। চারিদিকে আগুন, কোথাও খুঁজে পায় না ইনায়াকে। ইবতিসাম পাগল প্রায় ইনায়াকে না পেয়ে। এদিকে ইবতিসামকে ভিতরে থেকে নিয়ে আসে আহান আরও কিছু সদস্য মিলে। কিছু জায়গা পুড়ে গেছে। ইবতিসাম বাইরে এসে পাগলের মতো করতে থাকে। আহান স্যারের এই অবস্থা দেখে কষ্ট লাগে, এমনভাবে ভেঙে পড়তে দেখে। ইবতিসামের এমন হাল এর আগে কখনো দেখেনি। কাঁদতে কাঁদতে হঠাৎ দেখতে পায় একটা পায়েল হাতে নিয়ে। দেখে এটা তো ইনায়ার, তার মানে ইনায়া। সামনে তাকাতে দেখে ঘন জঙ্গল, একটু উঠে তাকাতেই দেখে ইনায়া জামার টুকরো ছোট একটা গাছে। ফ্ল্যাশব্যাক, ইনায়া দেখে চারিদিকে আগুন, আগুনের ধোঁয়ায় কাশতে থাকে। তার জীবনটা এখানেই শেষ, আর ইবতিসামকে দেখতে পাবে না। আচ্ছা, ইনায়া এখানে মারা গেলে ইবতিসাম কি জানবে? আর ইনায়া এখানে মারা গেল? সব যখন শেষ ভাবছিল তখনই দেখতে পায় সামনে পড়ে আছে চাবি। এখানে থাকা গার্ড তাড়াহুড়ো করে যাওয়ার সময় চাবি পকেট থেকে পড়ে গিয়েছিল। ইনায়া হাত বাড়িয়ে আনতে যায়। এদিকে আগুনও ছড়িয়ে পড়ছে চারিদিকে। ইনায়া চাবি দিয়ে খুলে বের হয়ে আসে, জঙ্গলের দিকে চলে যায়, কারণ তাকে যদি দেখতে পায় আবারও বন্দি করবে তখন। ইবতিসাম তার হেলিকপ্টার নিয়ে খুঁজে যাচ্ছে জঙ্গলে। ইনায়া অনেকটা আসার পর একটা গাছের নিচে বসে, তার অবস্থা খুব খারাপ, পানি তৃষ্ণায় মরে যাচ্ছে। হঠাৎ সামনে দেখতে পায় একটা খালি জায়গা, পুকুরের মতো। ইনায়া আস্তে আস্তে এই জায়গাটায় যেতে থাকে। ইনায়া ওই জায়গায় পৌঁছাতে তবে তার শরীরের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে আরেকটুও সামনে এগিয়ে যেতে পারছে না, ওখানেই পড়ে রইল। হেলিকপ্টার দিয়ে খুঁজে যাচ্ছে ইবতিসাম ইনায়াকে। যেই জায়গায় আছে সেই খালি জায়গা হওয়ায় ইবতিসামদের চোখে পড়লো। ওখানে যায় ওরা। ইনায়া নিভু নিভু চোখে দেখছে একদম মানুষ আসছে, কিন্তু সঠিক দেখতে পাচ্ছে না। ইবতিসাম হেলিকপ্টার থেকে নেমে দৌড়ে ইনায়ার কাছে যেতে থাকে। ইনায়ার কাছে যে ইনায়াকে বুকে জড়িয়ে নেয় আর অজস্র চুমু দিতে থাকে মুখে, যেন তার প্রাণ ভ্রমরা ফিরে পেয়েছে। ইনায়া ইবতিসামকে দেখে কাঁদতে থাকে। ইনায়ার বেহাল দশা দেখে ইবতিসামের বুকটা মোচড় দিয়ে উঠল। এ কি হাল হয়েছে তার, ইনায়া জানেন। এই দুই নরনারীর একে অন্যের উপর ভালোবাসার গভীরতা দেখে মুগ্ধ হচ্ছে সবাই। ইনায়া কিছু পড়ায় অজ্ঞান হয়ে যায়। ইনায়াকে কোলে নিয়ে ইবতিসাম উঠে দাঁড়ায়। কেটে গেছে 2 দিন। এই 2 দিনে ইবতিসাম ইনায়াকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি, সবসময় খেয়াল রেখেছে। ইনায়ার এখন স্বাভাবিক আছে, যা গেছে ওর উপর দিয়ে। এই 2 দিন ইবতিসাম ইনায়ার কাছ থেকে সরেনি। আজকে ইবতিসাম বেরিয়েছে, তবে ইনায়ার ভালো লাগছে না। লোকটা বেরিয়েছে, এখনো আসছে না কেন, আর ফোনও তুলছে না। আচ্ছা, এমন কেন করছেন উনি আমার সাথে? তিয়াশা ইনায়ার রুমে আসে। ভাবি কি করো? এদিকে আসো, চলো বাগানে যাই। নিচে নামতেই নিধিকে দেখতে পায়। নিধি এসে ইনায়াকে জড়িয়ে ধরে। ভাবি, আমরা বাগানে যাচ্ছি, তুমি যাবে আমাদের সাথে? ওরা 3 জন বাগানে যায়। আনিশা একটু বেরিয়েছে, কি যেন কেনার আছে তাই। তিয়াশা নিধির সাথে গল্প করে। ইনায়ার সময়টা কেটে যায়। এখন 10টা বাজে। ইনায়ার রুমে অপেক্ষা করতে থাকে। ইবতিসামের কোনো খোঁজ নেই। ইনায়ার আর ভালো লাগছে না, ইবতিসামের জন্য টেনশন করতে থাকে। এইভাবেই সময় পার হতে থাকে। এখন সময় 12টার কাছাকাছি। চারিদিকে হঠাৎ সব লাইট অফ হয়ে যায়। এ কি, সব লাইট অফ কেন? তার মানে মনে হয় রুমে কেউ ঢুকেছে। কে কে ওখানে? ইনায়া ভয় পেতে শুরু করে। ইবতিসাম ইনায়ার কাছে এসে একটা মোম জ্বালায়। হ্যাপি বার্থডে মাইমুন। ইনায়া তো অবাক হয়ে যায়। ইনায়ার আজকে জন্মদিন সে ভুলেই গেছে। ইবতিসাম ইনায়ার কাছে একটা ছোট চকলেট কেক আনে আর ওকে একটু খাইয়ে দেয়। ইনায়া ইবতিসামের মুখে কেক ধরে ইবতিসাম বাধা দেয়। খাবেন না? হুম, এভাবে না। এই বলে ইবতিসাম ইনায়ার হাত থেকে কেক হাতে নেয় আর ইনায়াকে ইশারা করে খেতে। ইনায়া একপাশে কামড় দেয়, সাথে সাথে ইবতিসামও কামড় দেয়। আরেক পাশ দিয়ে কেকটা শেষ হয়ে যায়। কেক খাওয়ার সময় ইবতিসামের ঠোঁট ইনায়ার ঠোঁটে স্পর্শ পাচ্ছিল। ইবতিসাম এইবার চুম্বন করে ইনায়ার ঠোঁটে। ইনায়াকে ছেড়ে দেয়।
এরপর ইনায়ের গলায় একটা পেন্ডেন্ট পরিয়ে দেয়। সুন্দর ছিল, ইনায়ের খুব পছন্দ হয়। ইনায়াকে নিয়ে ইবতিসাম ছাদের দিকে আসতেই আনিশা, নিধি, আরিয়ান, তিয়াশা, তুষার জোরে চিল্লিয়ে হ্যাপি বার্থডে জানায়। ইনায়ের চোখে পানি চলে আসে। আজকের দিনটা এত সুন্দর, ছাদে ডেকোরেট করা হয়েছে বার্থডে থিমে। ইনায়াকে নিয়ে কেক কাটে আর সবাই ইনায়াকে খাইয়ে দেয়। সবাই বেশ মজা করে রাতটা। পরের দিন সবাই ইনায়ের বার্থডে উপলক্ষে ঘুরতে যায়। সন্ধ্যায় টাওয়ার ব্রিজে আসে ওরা। তিয়াশা ছবি তুলছে। সেই সময় একটা ছেলে এসে তিয়াশাকে ডিস্টার্ব করছিল। তিয়াশা একটু দূরে বিধায় অন্যরা দেখছিল না। তুষার হঠাৎ এসে তিয়াশার হাত ধরে টেনে নিয়ে যায়। তুই সব সময় এত ছবি তুলিস কেন? আর কান খুলে শুনে রাখ, তোকে যেন আর একা না দেখি, সব সময় আমাদের সাথে সাথে থাকবি। তিয়াশার মামা মামি তাদের বাড়িতে সবাইকে যেতে বলেছে। আজকে রাতে সবাই সেখানে যাবে আর থাকবে। ইবতিসাম জানায় ইনায়াকে নিয়ে কাল যাবে। আজকে ওদের যেতে বলে। ইনায়াকে নিয়ে ইবতিসাম বাড়ি ফিরে। চারিদিকে বর্ষণ শুরু হয়েছে আর ঠান্ডা। ইনায়া দরজা খুলে দেখতে পায় রোজ আর ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর। ইবতিসাম চেয়ার টান দিয়ে ইনায়াকে বসায় আর ইনায়ার হাতে চুমু খায়। আই লাভ ইউ, ইউ আর ইন ভেরি কোর ইন মাই হার্ট। ইনায়ার ইবতিসাম ডিনার সেরে নেয়। ইনায়াকে নিয়ে ইবতিসাম বেডের দিকে যায় আর ইনায়া ড্রেস খুলতে থাকে। ইবতিসাম নিজের শার্ট খুলে নেয়, ইনায়ার মাঝে ডুব দেয়। ইনায়া ইবতিসামের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। ইবতিসাম হুট করে সরে আসে। ইনায়া অবাক হয়। তারপরে এই ইনায়াকে নিয়ে ব্যালকনিতে যায়। ব্যালকনির খোলা হাওয়ায় বৃষ্টি এসে ওদের ভিজিয়ে দিচ্ছে। ইবতিসাম ইনায়াকে উন্মাদের মতো চুমু খেতে লাগলো। ইবতিসাম আর ইনায়াকে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে আর তারা একে অন্যকে ভালোবাসছে। হাউ আর ইউ ফিলিং বেবি? ইনায়া ইবতিসামের চুল খামচে ধরে। ক্রেজি। কেটে যায় কিছু মাস। মিসেস রেহানা, মিস্টার ইশতিয়াক চৌধুরী সহ বাড়ির সবাই এখন লন্ডনে আছে, এখানে এসে পড়েছে তিয়াশা আর তুষারের বিয়ে উপলক্ষে। আসলে তুষার সবাইকে জানায় তিয়াশাকে তার পছন্দ, সবাই মেনেও নেয়। তিয়াশাও দ্বিমত করেনি, তাদের বিয়েটা এখানেই হবে ঠিক করে সবাই, তাই বাড়ির সবাই এসেছে। মিসেস মীরাও খুশি হয়ে তার মেয়ের জামাই তুষারকে মনে মনে তারও ইচ্ছা ছিল তার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিবে। ইনায়া এই কয়দিন ভীষণ ব্যস্ত, তার ননদের বিয়ে বলে কথা। ইনায়া আনিশারা মিলে সব শপিং করছে, প্ল্যানিং করছে। ইবতিসামেরও বিয়ে উপলক্ষে কাজ বেড়েছে, তাদের শত্রুর অভাব নেই, তাই সিকিউরিটি গার্ড আরও বাড়িয়েছে। গায়ের হলুদ ইনায়ার আজকে, ঘাড়ারা পড়েছে, সবার ড্রেস এই এমন আজকে। ইবতিসাম আজকে শুভ্র রঙা পাঞ্জাবি পরেছে। ইনায়ের আগে ইবতিসামকে পাঞ্জাবিতে দেখেনি এই প্রথম। তার কাছে ইবতিসামকে এত সুন্দর লাগছে, বারবার চোখ ওই দিকেই যাচ্ছে শুধু। কিভাবে ভাইয়াকে দেখে আজকে তো তুমি ক্রাশ খেয়েছো, দেখেই বোঝা যাচ্ছে। বলেই হাসতে থাকে নিধি। ইনায়ার সাথে সাথে ওখান থেকে চলে যায় অন্যদিকে। একটু আগে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। ইবতিসাম রুমে এসে বসে আছে। ইনায়া আসছে না কেন? পরনে পাঞ্জাবির বোতাম একটা খুললো, সাইডে থাকা টেবিল থেকে পানি খেলো। ব্যস্ত ছিল সারাক্ষণ, বোনের বিয়ে সবটাই আরিয়ান ইবতিসাম সামলাচ্ছে। ইনায়া ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে সবার সাথে। অনেক রাত হয়েছে বলে মিসেস রেহানা যার যার রুমে ঘুমাতে যেতে বলেন। যে যার রুমে চলে যায়। ইনায়া রুমে যাচ্ছে, সেই সময় আরশের সাথে দেখা হয়। ইনায়ার অস্বস্তি লাগছে, সামনাসামনি আরশের মুখোমুখি। আরশ বিষয়টা বুঝতে পারে, তাই সহজ হওয়ার জন্য বলে, দেখো ইনায়া, তুমি এখন আমার বড় ভাইয়ের বউ আর আমার সম্পর্কে ভাবি হও। আমাদের দেখা হবে, এটাই স্বাভাবিক। আমি চাই আমাদের মাঝে সব কিছুই সহজ হোক। আমি তোমাকে সম্মান করি এবং তোমাকে দেখলে মনে হয় অস্বস্তি বোধ করো। দেখো, যা হওয়ার হয়ে গেছে, যেটা ভাগ্যে ছিল সেটা হয়ে গেছে। আমি চাই তুমি আমার বড় ভাইয়ের সাথে সুখে থাকো। ইনায়া আসছে না এখনো কেন? তা দেখতে ইবতিসাম রুমের বাইরে আসে। উপর থেকে দেখে ইনায়ার আরশকে। ইনায়া আরশের দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। তারপর ইনায়া সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে নেয়। আরশও যাচ্ছে তার রুমে। নিধিও সামনের দিক থেকে আসছিল, দুইজনের ধাক্কা লাগে। এই মেয়ে, কিভাবে চলাফেরা করো? ধাক্কা দিলে? আপনি কিভাবে চলাফেরা করেন? বড়দের মুখে মুখে কথা বলছো, বাজি মেয়ে। কি? আমি বাজি? আপনি বাজি, অসভ্য। আরশ সামনের দিকে চলে গেল। ইনায়া রুমে ঢুকতেই তাকে কাঁধে উঠিয়ে নেয়। ইনায়া বুঝতে পারে ইবতিসাম হঠাৎ এমনভাবে কাঁধে নিল কেন। এ কি ছাড়ুন বলছি, এরকম কেন করছেন? কি করেছি আমি? ইবতিসাম ইনায়াকে নিয়ে বিছানায় ফেলে দেয়। নরম বিছানা হওয়ায় ইনায়া ব্যথা পায়নি। কি করেছি? আর কথা বলতে পারল না। তার আগে ইনায়ার ঠোঁটকে ইবতিসামের ঠোঁট স্পর্শ করলো। পরের দিন বিয়ে। আজকে ইনায়ার পরনে খয়েরি রঙের শাড়ি। আজকে ইনায়া সেজেছে খুব বেশি না,
তাও অনেক সুন্দর লাগছে। ইবতিসাম আজকে লাইট ব্রাউন কালারের স্যুট পরেছে। ওদের ফটোগ্রাফার দেখে বলল কয়েকটা ছবি তুলে দিই। ইনায়া আর ইবতিসাম একসাথে কয়েকটা ছবি তুলে নিল। চারিদিকে অনেক সুন্দর করে ডেকোরেট করা। অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো তুষার আর তিয়াশার। সবাই আলহামদুলিল্লাহ বলল, দোয়াও করলো। বেশ খানিকক্ষণ আগে বিয়ে শেষ হয়েছে। সবাই স্টেজে আছে, বরকনের সাথে ছবি তুলছে। ইনায়ার কেমন জানি লাগছে, তাই স্টেজ থেকে নেমে চলে আসে পানি খেতে। পানি খেয়ে উঠতে নিবে এমন সময় মাথা ঘুরে পড়ে যায়। ইনায়া, ইবতিসাম দৌড়ে এসে ইনায়ার কাছে আসে। ইনায়া বিছানায় শুয়ে আছে। ডাক্তার আনা হয়েছে। বাইরে সবাই টেনশন করছে। ইনায়ার মামা, আমার মেয়েটার কি হলো? ওকে আমি মা বাবা মারা যাওয়ার পর থেকে মানুষ করেছি নিজের মেয়ের মতো। ও এখন অসুস্থ। আল্লাহ, ওকে ঠিক করে দাও। ইবতিসাম রুমে আছে আর ডাক্তার উঠে পড়লেন। ইবতিসাম জিজ্ঞাসা করতে ডাক্তার জানায়, কংগ্রাচুলেশন ইয়াং ম্যান, বাবা হতে চলেছ। তোমার ওয়াইফ প্রেগনেন্ট, এই জন্য এমনটা হয়েছে। আর ওর খেয়াল রেখো, বয়সটা কম। ইবতিসামের যেন বিশ্বাসই হচ্ছে না কি শুনলো। আচ্ছা, ইনায়া কি কোনো সমস্যা হবে? ওর বয়সটা কম। ডোন্ট ওয়ারি, ঠিক মতো যত্ন নেবে আর খেয়াল রাখবে। ইবতিসাম এত খুশি হয়েছে ইনায়ার কাছে গিয়ে হাতে চুমু দেয়। আমার ইনায়া জান, তুমি আমার জীবন সত্যি আলো হয়ে এসেছো। আমাকে সবচেয়ে বড় উপহার দিয়েছো। বাড়ির সবাই শুনে খুশিতে আত্মহারা। বাড়িতে বাবু আসছে। সেদিনের পর কেটে গেছে 9 মাস। আনিশা এখন 2 মাসের প্রেগনেন্ট। তুষার আর তিয়াশারও বিয়ের পর ভালোই যাচ্ছে টকঝাল মিষ্টি সম্পর্ক। নিধি আর আরশের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সবাই হসপিটালে আছে। ইনায়াকে ওটিতে নেওয়া হয়েছে। ইবতিসাম আজকে যেন ভয়ে আছে, চিন্তায় গলা শুকিয়ে আসছে। খুব অসহায় লাগছে। ডাক্তার বলেছে ইনায়ার রিস্ক আছে। এটা শুনে ইবতিসামের পাগল পাগল অবস্থা। পাগলামো শুরু করে দিয়েছে। কঠিন হৃদয়ের ইবতিসাম আজকের অবস্থা দেখে সবাই অবাক। এভাবে ভেঙে পড়েছে, ওকে সামলাতে হিমশিম খাচ্ছে। একটু পর ওটি থেকে একজন বের হয়ে একটা বাচ্চা নিয়ে আসে। ইবতিসাম কোলে নেয়। একটা ছেলে বাবু। একটু পর আরেকটা মেয়ে বাবু নিয়ে আসে। জানায় ইনায়ার টুইন বেবি হয়েছে। ইনায়া কেমন আছে? ওনার এখন আর ঝুঁকি নেই। 2 ঘন্টা পর ওনাকে কেবিনে দেওয়া হবে। 1 মাস পর ইবতিসাম কাজে রুমে ঢুকেছে। এসে দেখে ইসাম ঘুমিয়ে গেছে আর ইফজাকে ফিডিং করাচ্ছে। ওদের মেয়ের নাম ইফজা আর ছেলের নাম ইসাম। ছেলেটা একদম বাবার কার্বন কপি। মেয়েটা ইনায়ার মতোই সুন্দর হয়েছে। ইবতিসাম ওয়াশরুম থেকে বের হয়েছে। দেখেছে ইনায়া ঘুম পাড়ানোর চেষ্টা করছে ইফজাকে। আমার কাছে দাও। ইনায়ার কোল থেকে ইতিমধ্যে ইফজাকে নিয়ে নেয়। তারপর মেয়েকে নিয়ে রুমের ভেতর হাঁটতে থাকে। কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। মেয়েটা একদম বাবার ন্যাওটা হয়েছে। ইবতিসাম তার মেয়েকে বেডে শুইয়ে দেয়। ইনায়া এখন শুয়ে পড়ে। কিছুক্ষণ পর অনুভব করে শূন্যে ভাসছে। এমন দেখে ইবতিসামের কোলে। এ কি করছেন? হুশ নড়ে না। আমার ইচ্ছে হয়েছে কোলে নেওয়ার, নিয়েছি। ইনায়াকে নিয়ে ব্যালকনিতে থাকা চেয়ারে বসিয়ে দেয়। ইনায়াকে বুকে মিশিয়ে তার কপালে চুমু দিতে থাকে। জানো ইনায়া, তুমি আমার জীবনে অনেক বড় প্রাপ্তি। তুমি আমাকে একটা সুন্দর জীবন দিয়েছো। আমি ভাবতে পারিনি কাউকে আমি ভালোবাসবো। কথা বলতে বলতেই বৃষ্টি আসে। ইনায়ার ইবতিসাম রুমে চলে যায়। আজকে রাতেও 2 দেহ এক হয়ে গেল। ইনায়ার শরীরের ভাঁজে ভাঁজে ইবতিসামের স্পর্শ দিয়ে দিল। এইরকমই এক বর্ষণে প্রণয়ের আগমন ঘটেছিল, যে বর্ষণে প্রণয়ের ছোঁয়া লেগেছিল। সুন্দর একটা রজনী পার করে স্নিগ্ধ একটা সকাল হলো।